হ্যালো। জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমরা আজকে এখন থেকে অপারেশনাল এমপ্লিফায়ার এর কিছু অ্যাপ্লিকেশন পড়ব, ঠিক আছে? অপারেশনাল এমপ্লিফায়ার দিয়ে যে কি সার্কিট ইমপ্লিমেন্ট করা যায় সেগুলো একের পর এক স্টাডি করব, ঠিক আছে? প্রথম যেই সার্কিট আমরা আজকে স্টাডি করতে চাচ্ছি সেটার নাম হলো এটা এই নামটার আগে তোমরা আরেকটা নতুন নাম লিখো যেটা সহজ, সেটার নাম হবে নন ইনভার্টিং এমপ্লিফায়ার। এই নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? এটা আমরা করতে চাচ্ছি। এখন এই নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারটা অপারেশনাল অ্যাম্প্লিফায়ার যদি দিয়ে বানানো হয় তাহলে আমরা যে ফিডব্যাক করেছিলাম এই ফিডব্যাকের ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের মধ্যে পড়ে। তোমরা অনেক ধরনের ফিডব্যাক করেছিলে না? জি স্যার। তার মধ্যে একটা ছিল হলো ভোল্টেজ সিরিজ ফিডব্যাক। তাহলে আজকের এই যেই সার্কিটটা আমরা করতে চাচ্ছি সেটা ভোল্টেজ সিরিজ ফিডব্যাকের একটা এক্সাম্পল হবে। সেই জন্য এই বইয়ে আমরা কাপলিনের বই শুরু করেছি, ঠিক আছে? কেউ একজন বোধহয় আমাকে একটা পিডিএফ দিয়েছো, আমি দেখতে পারিনি, থ্যাংক ইউ যদি কানেক্টেড থেকে থাকো। আচ্ছা, তাহলে আমরা যেই সার্কিটটা তৈরি করতে চাচ্ছি নন ইনভার্টিং অ্যাম্প্লিফায়ার, এই অপএম দিয়ে আবার সার্কিট কেন তৈরি করতে হবে? অপএম যদিও একটা ইন্টিগ্রেটেড সার্কিট, এটা নিজেই একটা অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? কিন্তু এই অ্যাম্প্লিফায়ার অ্যাজ ইট ইজ আমরা ইউজ করতে পারি না। কেন পারি না? কারণ এর ব্যান্ডউইথ অনেক কম আর গেইন প্রচুর, তাই না? হিউজ গেইন। এত গেইন দিয়ে যদি তুমি কোনো একটা অ্যাম্প্লিফায়ার ইউজ করো তাহলে সে স্টেবল হবে না, সে নয়েজ কে অ্যাম্প্লিফাই করবে, আনস্টেবল হয়ে যাবে। সেই জন্য গেইনটাকে কমাতে হবে আর গেইন কমিয়ে ব্যান্ডউইথটা বাড়াতে হবে। সেই জন্য আমাদের কি করতে হবে? এই অপারেশনাল অ্যাম্প্লিফায়ারের সাথে এই নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করতে হবে। মনে আছে? নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করলে গেইন গেইন কমে কমে যায় যায়। আর ব্যান্ডউইথটা বেড়ে যায়, তাই তো? হ্যাঁ, ব্যান্ডউইথটা বেড়ে যাবে। বেড়ে তাহলে যাবে। এখানে আমরা নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করব। আচ্ছা, নেগেটিভ ফিডব্যাক কিভাবে অ্যাপ্লাই করব? নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করার জন্য তোমাদের মনে আছে যে আউটপুটের আইদার ভোল্টেজ অর কারেন্টের প্রপোর্শনেটলি একটা ভোল্টেজ জেনারেট করতে হবে অথবা একটা কারেন্ট জেনারেট করতে হবে। আচ্ছা, এখানে আমরা দেখি, এই যে দেখো এই অপারেশনাল এমপ্লিফায়ারের সিম্বল তোমাদের নিশ্চয়ই মনে আছে। তাহলে এটা হলো আমাদের সিম্বল। এখানে দেখো এটা হলো নন ইনভার্টিং ইনপুট, এই যে, আর নিচেরটা হলো ইনভার্টিং ইনপুট। গেল কোথায় ড্রয়িংটা? এই যে এটা হলো তোমার নন ইনভার্টিং ইনপুট আর নিচেরটা হচ্ছে আমাদের ইনভার্টিং ইনপুট। ইনভার্টিং ইনপুট। আর একটু বড় করি, এইটা হলো আমাদের আউটপুট আর এখানে বায়াস দিতে হবে প্লাস ভিসিসি মাইনাস ভিসিসি দিয়ে রাখলাম, ঠিক আছে? তাহলে আউটপুটে আমরা কি লাগাবো? লোড রেজিস্ট্যান্স লাগাবো। তাহলে লোড লাগিয়েছি। এখন দেখো তো এই যে এই দুইটা রেজিস্ট্যান্স সিরিজে, এই অংশটুকু আপাতত তুমি নেগলেক্ট করো। এই দুইটা রেজিস্ট্যান্স আউটপুটের সাথে প্যারালালে আছে কিনা দেখো দেখি। জি স্যার। আছে, তাই তো? তার মানে এখানে যে ভোল্টেজটা প্রডিউস হলো ভিও এক্স্যাক্টলি সেম ভোল্টেজ এই দুইটা রেজিস্টারের অ্যাক্রসে অ্যাপ্লাই হবে, তাই না? হ্যাঁ, তাহলে এই দুইটা রেজিস্টার কি করে? দুইটা রেজিস্টার যেহেতু সিরিজে আছে তাহলে আউটপুট ভোল্টেজটাকে সে কি করবে? ডিভাইড করবে। দুজনের হ্যাঁ মধ্যে। হ্যাঁ, ডিভাইড করবে। তাহলে এখানে যে ভোল্টেজটা আমি অ্যাপ্লাই করেছি সেটা হলো ভিও আর এখান থেকে যেটা পাচ্ছি সেটাকে বলা হবে ভিএফ। দেখো এই লেখাটা বুঝতে পারছো কিনা? ঠিক আছে, ভিএফ। তাহলে ভিএফ কি ভিওর চাইতে কম হবে? কম হবে। তাহলে এখানে আমরা ভোল্টেজ একটা প্রডিউস করে ফেললাম। এখানে হয়ে গেল প্লাস, কারণ এরা সেম ফেজে থাকবে। এখানে যদি প্লাস হয় তাহলে এখানেও তোমার প্লাস হবে আর এই ভোল্টেজটার নাম দেওয়া হলো কি? ফিডব্যাক ভোল্টেজ। কত? ভিএফ, ফিডব্যাক। ঠিক আছে। আচ্ছা, আর এটা হলো আমার গ্রাউন্ড টার্মিনাল। আমি দেখো সোর্সটা কার সাথে কানেক্ট করব? সোর্সটা কানেক্ট করব একটা টার্মিনাল গ্রাউন্ডের সাথে, করলাম। এই যে এটা হলো সোর্স। তাহলে একটা টার্মিনাল আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করে দিলাম আর একটা টার্মিনাল কানেক্ট করলাম হলো নন ইনভার্টিং এর সাথে, ঠিক আছে? নন ইনভার্টিং এর সাথে। তাহলে আমরা কি বলতে পারি যে ইনপুট সিগন্যাল আমরা কি ইনভার্টিং টার্মিনালে দিয়েছি নাকি নন ইনভার্টিং টার্মিনালে দিয়েছি?
ইনপুট সিগন্যালটা কোথায় দিলাম? ইনভার্টিং টার্মিনালে দিলাম না নন ইনভার্টিং টার্মিনালে দিলাম? ডুয়াল ইনপুট হচ্ছে না? হ্যাঁ, ডুয়াল ইনপুট কিভাবে? একটা গ্রাউন্ড করে ফেলছো না? এইটা তো ও আচ্ছা আচ্ছা এইটার আচ্ছা। কথা ভুলে যাও, এইটা তো ফিডব্যাক করেছো শুধু, জি স্যার। ঠিক আছে? তাহলে নন ইনভার্টিং ইনপুটে দিচ্ছি। নন ইনভার্টিং এ দিচ্ছি, এই যে নন ইনভার্টিং এ দিচ্ছি, ঠিক আছে, নন ইনভার্টিং এ দিচ্ছি। আর এই নন ইনভার্টিং এর সাথে এটা যদি সরাসরি গ্রাউন্ড করে দিতাম তাহলে তোমরা যেটা বলেছো সেটাই হতো নাকি, যে এইটাতে দিলাম 0 আর এটাতে দিলাম, কিন্তু এখানে এখন আমি ফিডব্যাকটা দিতে চাচ্ছি। এই দেখো এখানে ফিডব্যাক ভোল্টেজটা দিতে চাচ্ছি। তাহলে এই ফিডব্যাক ভোল্টেজ এটার সাথে কি আসলো? সিরিজে চলে আসলো না? জি স্যার। কিভাবে সিরিজে আসলো তুমি যদি মিলিয়ে নাও, এই যে বলো দেখি, এইখানে যে ভোল্টেজটা হবে সেটা হলো ভি আই ডি, ঠিক আছে? সেটা কি? ভি আই ডি। ভিআইডি। কেবিএল অ্যাপ্লাই করে দেখো, ভিআইডি সমান কত হবে? এইখানে প্লাস আর এখানে হলো মাইনাস। মাইনাস। ভিআইডি সমান কত হয় দেখো তো? আমরা এখান থেকে লিখতে লিখতে যাই না, এখান থেকে এখানে গেলাম, তাহলে কি হলো? প্লাস হলো না মাইনাস হলো? মাইনাস হবে এখান থেকে এখানে গেলাম, ঠিক করে বলো। স্যার। মাইনাস হবে, মাইনাস। প্লাস। প্লাস হবে না? এই যে প্লাস এখান হবে জি থেকে স্যার। এখানে গেলাম, প্লাস হলো। তাহলে প্রথমে আমি আচ্ছা। লিখবো হলো ভি আইডি, তাই না? আইডি। ভি আইডি। এরপরে আমি এখান থেকে এখানে গেলাম, কি হলো? মাইনাস। 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 মাইনাস কত সেটা? ভি ইন। ইন। ভি ইন। তারপরে আমি এখান থেকে এখানে চলে যাব, প্লাস ভিএফ। প্লাস প্লাস এর ভিএফ। প্লাস এর ভি আই, হ্যাঁ। তাহলে এই ভি আই কষ্ট কত হলো? 0। 0 হলো। তাহলে তোমার এখান থেকে তুমি যদি ভি আইডি এর ভ্যালু বের করো, কত হবে বলো? ভি ভি, ইন মাইনাস ভি ইন হ্যাঁ, মাইনাস ভিএফ। তাহলে এই যে ভি ইনপুট ভোল্টেজটাকে সে কি করলো? ফিডব্যাক ভোল্টেজটা কমিয়ে দিল না? কমিয়ে দিল, মাইনাস হয়ে গেল। এই যে এটা, তাহলে এটাকে কি ফিডব্যাক বলবো আমরা? নেগেটিভ ফিডব্যাক। নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে, নেগেটিভ ফিডব্যাক। তাহলে এখানে যে ফিডব্যাক অ্যাপ্লাই করলাম সেই ফিডব্যাকের ভোল্টেজটুকু কত? ভিএফ। এখন তোমাদের মনে আছে কিনা যে ফিডব্যাক ফ্যাক্টর একটা জিনিস আছে, যে আউটপুট ভোল্টেজ কোথায় আছে? এখানে এক জায়গায় থাকতে হবে অবশ্যই। আচ্ছা, আমরা বের করে নিই, ঠিক আছে। এই যে এটা হলো তোমার ফিডব্যাক ফ্যাক্টর, এটা বিটা দিয়ে রিপ্রেজেন্ট করলে ভালো হয়, এই বইয়ে বি দিয়ে রিপ্রেজেন্ট করেছে, নাকি অসুবিধা আছে? না স্যার। তাহলে বি সমান কত হবে? যে ফিডব্যাক ভোল্টেজ ডিভাইডেড বাই আউটপুট আউটপুট ভোল্টেজ। ভোল্টেজ, মানে আউটপুট ভোল্টেজের কতটুকু অংশ ইনপুটে ফিডব্যাক হলো সেটা হলো ফিডব্যাক ফ্যাক্টর। এই সার্কিট দেখে বলো তো কতটুকু ফিডব্যাক হবে? এটা ভোল্টেজ ডিভাইডার রুল দিয়ে ফিডব্যাক হবে হলো, এখানে হবে হলো তোমার R1 আর নিচে হবে তোমার R1 প্লাস RF, R1 প্লাস RF। তাই না? R1 এর অ্যাক্রসেরটা ফিডব্যাক হবে। আমি কি ঠিক লিখেছি? বুঝেছো সবাই? জি স্যার। আর এই সার্কিটের এই অপ এম্পের ওপেন লুপ গেইন কত? এ, ঠিক আছে, ওপেন লুপ গেইন হলো এ। তাহলে এখান থেকে তুমি যদি এই মুহূর্তে এর আউটপুটে কত আছে? আউটপুট আছে ভিও, ঠিক আছে। তাহলে এই অ্যাম্পলিফায়ার এখানে যে ভি আইডি আসলো ডিফারেন্সিয়াল ইনপুট, সেই ডিফারেন্সিয়াল ইনপুটকে সে দিয়ে মাল্টিপ্লাই করে আউটপুটটা দিবে, তাই না? তার মানে আমরা চাইলে এটা লিখতে পারি ওপেন লুপ ভোল্টেজ গেইন সমান এত, নাকি? জি স্যার। আর তুমি যদি বলো যে ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক কত হবে? ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক যদি তুমি বের করতে চাও তাহলে তোমাকে চিন্তা করতে হবে হলো, এই যে আমি একটু ক্লিয়ার করে নেই, হ্যাঁ, এগুলো সার্কিট দেখে তো তোমরা বুঝতে পারতেছো। আমাদের তখন এটাকে চিন্তা করতে হবে একটা ব্লক, যে এইটুকু হলো একটা ব্লকের মধ্যে আছে, এই ফুল জায়গাটুকু একটা ব্লকের মধ্যে আছে। এখন আমি ইনপুট দিচ্ছি কত? ভিন। আউটপুট পাচ্ছি কত? ভিও। দুটা রেশিও নিলে যে গেইনটা পাওয়া যাবে সেটা হলো ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক। এই যে ঠিক আছে, দেখো ভিও ডিভাইডেড বাই ভি ইন। হ্যাঁ, আর এই ভোল্টেজ গেইন উইথ ফিডব্যাক এর আরেক নাম কি? ক্লোজড লুপ গেইন। এই ক্লোজ লুপ গেইন, ঠিক আছে। এখন ধীরে ধীরে আমরা এগুলো বের করব। তোমরা চাইলে এই সার্কিটটা অনেক জটিল, এইটা ড্র করে নিতে পারো। এই যে পাশে দেখো, এই যে এইটার এটার মধ্যে ডিফারেন্স আছে কিনা একটু দেখো, দেখি বের করো দেখি।
আমি যে পাশে সার্কিটটা ড্র করেছি এই দুইটা সার্কিটের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? এটা হলো আমার ভিন। না স্যার ডিফারেন্স নেই, Just সেম ডিফারেন্স না? নেই। সেম না? জি স্যার সেম তাহলে সেম। এইটা আমরা অনেক সব জায়গায় এইটা আঁকবো আমরা, কিন্তু এইটা কেন এঁকেছি? ওই ফিডব্যাকের কনসেপ্টটাকে ক্লিয়ার করার জন্য, বুঝতে পেরেছো? জি স্যার। এইভাবে আঁকলে ফিডব্যাকটা ভালো বোঝা যায়, হুম। আর এইভাবে আঁকলে ফিডব্যাকটা বোঝা যায় না। কিন্তু এটা অ্যাম্পলিফায়ারের অপারেশন বুঝতে খুব সুবিধা হয়। এটাকে নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার কেন বলা হবে? দেখো ইনপুটটা সরাসরি নন ইনভার্টিং পজিটিভ টার্মিনালের সাথে কানেক্ট করা আছে, কানেক্টেড। ঠিক আছে? আর কেউ যদি বলো যে তাহলে ইনভার্টিংটা গ্রাউন্ডে আছে কিনা, হ্যাঁ ইনভার্টিংটা গ্রাউন্ড আছে এই যে, বাট থ্রু এ রেজিস্টার R1, রেজিস্ট্যান্স। R1 এর মধ্যে দিয়ে এটা গ্রাউন্ড করা আছে। আর এটা যেহেতু ফিডব্যাক করা হলো, কার কার মধ্যে দেখো এই যে আউটপুট আর ইনপুটের মধ্যে ফিডব্যাক করা হলো, এটা হলো আউটপুট আর এটা ওয়ান অফ দা ইনপুটস, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে এটা কি হলো তোমার? এটা হলো ফিডব্যাক। এখন তুমি ফিডব্যাকটা আউটপুটটাকে এনে লাগিয়েছো কার সাথে? ইনভার্টিং এর সাথে। ইনভার্টিং এর সাথে। তাহলে এটা হয়ে গেল নেগেটিভ ফিডব্যাক, ঠিক আছে? আচ্ছা। জি স্যার। কিন্তু তুমি যদি এরকম না করে, তুমি যদি এরকম করতে যে এখানে একটা রেজিস্ট্যান্স দিতে, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে এইখানে তুমি ফিডব্যাকটা লাগাতে, তাহলে এটা কি ফিডব্যাক হয়ে যেত? পজিটিভ ফিডব্যাক হয়ে যেত, পজিটিভ ফিডব্যাক। ঠিক আছে? তাহলে আমরা তো এমপ্লিফায়ারের জন্য এখন পজিটিভ ফিডব্যাক ইউজ করব না, আমরা নেগেটিভ ফিডব্যাক ইউজ করব। সেই জন্য অপারেশনাল এমপ্লিফায়ার দিয়ে যে অধিকাংশ সার্কিট, মানে অধিকাংশ, সব না, সব অধিকাংশ সার্কিটের মধ্যেই দেখবে এইরকম থাকে, এখানে একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এটাকে বলা হয় ফিডব্যাক রেজিস্ট্যান্স RF, আর এটাকে অনেক সময় ইনপুট রেজিস্ট্যান্স বলে, কোথাও এটাকে R1 বলে, কোন কোন বইতে এটাকে R2 বলেছে, বুঝতে পেরেছো? এটা R1, এটা R2। R2। আচ্ছা, আমার মনে হয় এই সার্কিটটা তোমরা একটু একে হাতের কাছে রাখো, তা না হলে কিন্তু বারবার এই সার্কিটটাতে রেফার করতে হবে, বুঝতে পারবে না তোমরা। হ্যাঁ, এটা একটু জি ড্র করে স্যার। ফেলো তো চট করে। হয়েছে? ড্রয়িং হয়েছে? জি স্যার হয়েছে। জি স্যার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা অলরেডি এইটা বের করেছি, দেখো VID ইজ ইকুয়াল টু V in মাইনাস ইয়েস। VF, আর VID এর ভ্যালু বের করেছি। VID সমান কত ছিল? VO ডিভাইডেড বাই A, এ। জি স্যার। তাই না? আর ওপেন জি। লুপ, এই যে ক্লোজ লুপ গেইন AF সমান কত হবে? VO ডিভাইডেড বাই V ও বাই in, ভিইন। ঠিক আছে? আচ্ছা, আবার এইটাও ঠিক আছে, দেখো এইটা বুঝো কিনা। ওই যে VID এর ভ্যালু জি স্যার। বসিয়েছি, ঠিক আছে? VID এর ভ্যালু বসিয়েছি। এখন এই সার্কিটের মধ্যে আমরা এটা, এই কনভেনশনটা অলওয়েজ ফলো করব, যে নন ইনভার্টিং এর মধ্যে যে ভোল্টেজটা দিব সেটাকে বলবো V1, আর ইনভার্টিং এর মধ্যে যে ভোল্টেজটা দিব V2। V2। তাহলে এইখানে বলো তো V1 সমান কত? ভিন, ভিইন। তাই না? আর জি V2 সমান জি কত? স্যার। VF। VF। তাহলে এই ভ্যালুগুলো বসাই, এই যে V1 সমান হলো ভিন, ভিইন। আর V2 সমান হলো VF। VF। আবার এই দুইটাকে এরকম একটা রিলেশন কিন্তু আছে, তাই না?
এই জি স্যার। ভিও আউটপুট ভিআইডি ভোল্টেজ, ভ্যালু হ্যাঁ, তাহলে এখানে তুমি ভ্যালু বসাও। V1 এর ভ্যালু কত? ভিআইডি ভি ইন ভি ইন। আর V2 এর ভ্যালু কত পেয়েছো? এই যেটা, ভিএফ। তাই না? এই এখন জি স্যার। এখানে আমি কয়েকটা ইকুয়েশন লিখে দিয়েছি, তোমরা একটু মিলিয়ে ধীরে ধীরে আগাও। এখান থেকে আগাতে আগাতে এই ভ্যালুটাতে চলে আসবে, এই যে এইটাতে চলে আসবে, দেখো বুঝো কিনা। তোমরা তোমাদের মতো করেও সিম্পলিফাই করতে পারো। মানে এইটাকে সলভ করে আমরা ভি ওর ভ্যালু বের করব, ঠিক আছে? এটাকে কি করেছি, ক্রস মাল্টিপ্লিকেশন করেছি। তারপরে এই যে এই পাশে একটা ভিউ আছে, এই পাশে একটা ভিউ আছে, এক পাশে এনে কমন নিয়েছি, নিয়ে তারপরে রিঅ্যারেঞ্জ করে এটা পাওয়া গেছে, ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, তাহলে এটা জি তোমরা স্যার। সলভ করলে এটাই আসবে, ঠিক আছে? তাহলে দেখো এখন আমরা এ এফ এর ভ্যালু পেয়ে গেলাম না? জি স্যার। এফ এর ভ্যালু পেয়েছি, তাহলে এফ 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 টার্মটা কোথা থেকে আসলো, এটা আমরা ডিফাইন করলাম। কিভাবে ডিফাইন করলাম? ভিও ডিভাইডেড বাই ভি ভিএন। ভি ইন ইন, ঠিক আছে? আর ভিও ডিভাইডেড বাই ভি ইন এই রিলেশন থেকে পাওয়া গেল, এই যে রিলেশন থেকে। তাহলে এই যে এখন যে গেইনটা পাচ্ছি, এই গেইনটাকে বলা হচ্ছে এক্সাক্ট গেইন। এখানে কোনো অ্যাপ্রক্সিমেশন আমরা করি নাই, কোনো প্যারামিটারকে এখনো আমরা বাদ দিন নেগলেক্ট করি নাই, কিন্তু করিনি। এখন জি স্যার। নেগলেক্ট করব। কিভাবে নেগলেক্ট করব? তোমাদের মনে আছে যে অপ এম্পের ওপেন লুপ গেইন এ ইজ ভেরি লার্জ, ঠিক আছে? এটা 10⁵, 10⁶ এর কাছাকাছি হয়, ঠিক আছে? তাহলে জি এটা স্যার। জি টিপিক্যালি স্যার। 10⁵ যদি ধরো, মিনিমামও ধরো, তাহলে দেখো এই যে R1 কে 10⁵ দিয়ে কি করছো তুমি? মাল্টিপ্লাই মাল্টিপ্লাই করছো, কিন্তু এগুলোকে তো কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই করছো না। করছি না। তাহলে এই দুইটার যোগ ফলের চাইতে এটা কি হবে? ইট উড বি ভেরি লার্জ, অনেক বড়। জি তাই না? স্যার। অনেক বড়। তাহলে এইটাকে নেগলেক্ট করতে পারি। যোগের বেলায় আমরা বড়টাকে নিব শুধু। বড়টাকে নিব, ছোটটাকে বাদ দিব। তাহলে নিচে থাকলো কি বলো? নিচে থাকলো হলো এ আর ওয়ান। এ আর ওয়ান। আর এখন ওয়ান এই যে এ আর এ কি হলো? ক্যান্সেল হয়ে গেল। কাটা চলে যাবে। হ্যাঁ, উপরে কি থাকবে? R1 প্লাস আর এফ। আর ওয়ান প্লাস আর এফ নিচে ডিভাইডেড কি? বাই আর ওয়ান। হ্যাঁ, আবার আর ওয়ান সেটাকে সিম্পলিফাই করলাম, 1 প্লাস ওয়ান প্লাস আর এফ আর বাই এফ আর বাই, ওয়ান। হ্যাঁ। এইটা কিসের জন্য হইলো বলো তো? এটা হলো এক্সাক্ট। আইডিয়াল। আইডিয়াল। আচ্ছা, কোনটাকে প্র্যাকটিক্যাল বলবো আর কোনটাকে আইডিয়াল বলবো বলো দেখি? স্যার, এক্সাক্টটা প্র্যাকটিক্যাল। এক্সাক্টটা হলো প্র্যাকটিক্যাল, আর এটা হলো প্র্যাকটিস। আইডিয়াল। এটা আইডিয়াল কেন বলা হলো? মানে যে স্যার, দিস গেইনটাকে তো বলা এক্সপ্রেশন, যায় হ্যাঁ, ইনফাইনাইট ধরে ফেলছি। ইনফাইনাইট, রাইট। এটা ট্রু হবে যদি আইডিয়াল অপারেশনাল এমপ্লিফায়ার হয়, ঠিক আছে? তাহলে এইটা তোমাদের একটু মনে রাখতে হবে যে অপারেশনাল এমপ্লিফায়ারকে আমরা যদি নন ইনভার্টিং এমপ্লিফায়ার হিসেবে ইউজ করি, তার মানে নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করি, তাহলে একটা সিম্পল একটা এক্সপ্রেশন পেলাম, 1 প্লাস আর এফ আরএফ বাই বাই আর ওয়ান। আর ওয়ান, ঠিক আছে? এর সামনে কোনো নেগেটিভ সাইন আছে? না স্যার। না না। স্যার। তাহলে এখান থেকে বোঝা গেল গেইনটা কি? পজিটিভ। এর অর্থ হলো পজিটিভ। দেয়ার ইজ নো ফেজ শিফট। জি স্যার। তাহলে এখানে কোনো ফেজ শিফট হবে না। এখন এটা দিয়ে তুমি ইচ্ছে মতো দেখো, এই সার্কিটটা খুব সিম্পল না? একেবারে সিম্পল একটা সার্কিট। তুমি যদি চাও এটা দিয়ে গেইন তৈরি করবে 100, ঠিক আছে? 100 না হোক, 101 হইলে ভালো হয়। তাহলে এইটাকে ধরলাম 1 কে, এইটাকে ধরলাম 100 কে। আর এফ এর ভ্যালু কত ধরলাম? 100 কে। 100 কে। 100K। আর এফ এর ভ্যালু ধরো হলো তুমি 100 কে। এইটা 1 কে নিচে দিও না, এটা 1 কে এর মতোই থাকতে হয়। এটা 100 কে দিয়ে দিলাম, ঠিক আছে? আর এটা দিয়ে দিলাম হলো তোমার 1 কে। 1 কে। তাহলে বলো দেখি এবার গেইন কত হয়ে গেল? 101। হ্যাঁ, 101। 101। তুমি যদি 11 করতে চাও, তাহলে ওটাকে 10 কে দিব আর এফ কে। তাহলে দেখো আমরা ট্রানজিস্টর দিয়ে যে অ্যাম্পলিফায়ার ডিজাইন করেছিলাম,
ওপেন আর দিয়ে গেইন করাতে অ্যাডজাস্ট গেছিলাম। করা অনেক ডিফিকাল্ট, তাই না? কিন্তু অপেম দিয়ে জি তুমি স্যার, যদি অ্যাম্পলিফায়ার ডিজাইন করো, ইজি। তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ভেরি ইজিলি এটাকে ডিজাইন সেট করে করা ফেলতে, যাবে। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা এখন ইয়েটা পড়লাম নন ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। আচ্ছা, ফিডব্যাকের রেসপেক্টে আরেকটা জিনিস যদি আমরা বলি যে এইটা তো ঠিক আছে নাকি? দেখো এটা ঠিক আছে না? জি স্যার। জি স্যার, এটাকে বলা হয় ফিডব্যাক ফিডব্যাক ফ্যাক্টর। ফ্যাক্টর। ফিডব্যাক ফ্যাক্টর। এখন এই কোয়েশনটাকে তুমি যদি একটু আগেই যদি রিঅ্যারেঞ্জ করো, এই যে এইটা এইটা এটা ছিল কত বলো দেখি এখানে? এফ এর ভ্যালু কত ছিল? উপরে ছিল আর1 নাকি প্লাস? R1 প্লাস RF, হ্যাঁ, RF আর1 প্লাস আর প্লাস এফ RF ডিভাইডেড বাই R1, ডিভাইডেড বাই আর1, ডিভাইডেড বাই আর1। R1। এইটার সাথে বিটার কি রিলেশন বলো তো? 1 বাই 1 বাই, তাই না? তাহলে 1 এফ এর বাই এফ ইকুয়ালস টু কত লেখা যায়? এটা লেখা যায় 1 বাই বাই বিটা। বিটা। 1 বাই বিটা। জি স্যার, তার মানে ফিডব্যাকের ভ্যালু যত কম হবে গেইন তত বেশি হবে। বেশি হবে, ঠিক আছে? ফিডব্যাকের ভ্যালু কম হইলে গেইন তত বেশি হবে। আর বেশি ফিডব্যাক যদি বেশি করো গেইন তত কম। কম হবে, কারণ নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করছো তুমি। নেগেটিভ ফিডব্যাক যত জি বেশি স্যার, বাড়াবে, ইনপুটের তো এক্সাক্ট ইনপুট মানে ইফেক্টিভ ইনপুটের ভ্যালু তো তত কমে যাবে, তাই না? হবে না, কমে যাবে। কমে যাবে। জি স্যার। তাহলে এখন ফিডব্যাকের কনসেপ্টে যদি তুমি সার্কিটটাকে ড্র করো, তাহলে এইভাবে ড্র করা যায়। আমি একটু এক্সপ্লেন করে দেই। আমি ইনপুট ভোল্টেজ দিলাম, সেটা কি? ভি ইন, ঠিক আছে? Vn। হ্যাঁ, এই পাশ থেকে আউটপুট ভোল্টেজটা, এটা হলো তোমার ফিডব্যাক নেটওয়ার্ক। ফ্যাক্টর। হ্যাঁ, ফ্যাক্টর হলো এবিটা, আর এটা জি স্যার। পুরোটা সার্কিটটার নাম হলো জি, ফিডব্যাক নেটওয়ার্ক। তো ফিডব্যাক ফিডব্যাক নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক। ইনপুট দিলাম কি? ইনপুট দিলাম ভিও, তাহলে এখান থেকে যেটা ভিও। পাওয়া গেল সেটা কি? ভিএফ, তাই তো? এখন এটা ওই ভিও। জি স্যার। ঠিক আছে, কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং এ বা অন্যান্য জায়গায় আমরা এরকম একটা সামিং নোড ইউজ করি। এই সামিং নোডের মধ্যে এখানে কি আসছে? নেগেটিভ হইলে এখানে মাইনাস সাইন ইউজ করা হয়, আর পজিটিভ হইলে এখানে প্লাস সাইন ইউজ করা হয়, আর এইটাকে রেফারেন্স ধরা হয়, এটাকে ধরা হয় প্লাস, ঠিক আছে? তাহলে ওই এইটা উপরেরটা হলো ইনপুটটা হলো প্লাস, আর ফিডব্যাক ভোল্টেজটা হলো মাইনাস, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এটা বিয়োগ হবে, তাই না? মাইনাস। সাবট্রাক্ট জি হবে। স্যার। তাহলে সাবট্রাক্ট হলে এটা কি অ্যাম্পলিফায়ার হলো? কি রকম ফিডব্যাক হলো? নেগেটিভ ফিডব্যাক। তাহলে নেগেটিভ বিয়োগ হয়ে ফিডব্যাক। যেটা তৈরি হবে সেটাই হবে যে ভি আই ডি। আইডি। হ্যাঁ, এই ভিআইডি কে মাল্টিপ্লাই হবে, কত দিয়ে মাল্টিপ্লাই হবে? এ দিয়ে, এই ঠিক দিয়ে। আছে? এই যে ওপেন লুপ গেইন এ দিয়ে মাল্টিপ্লাই হবে, তারপরে আউটপুটটা প্রডিউস হবে, ঠিক আছে? এটা ক্লোজ লুপ কেন বলা হয়? জি দেখো একটা অ্যারোর দিকে খেয়াল করো, এই অ্যারো, এই অ্যারো, এই অ্যারো, একটা লুপ হয়ে গেল না? জি স্যার। এই জন্য এটাকে ক্লোজড স্যার। লুপ বলা হয়, ক্লোজ লুপ গেইন, ঠিক আছে? আচ্ছা, এখন আরেকটুখানি বাকি আছে, সেটা হলো এইটা তো করলাম আমরা কিসের জন্য? এটা আইডিয়াল এর জন্য না? জি স্যার। প্র্যাকটিক্যালের জন্য যদি হয়, এই যে ইকুয়েশনটা দেখতে পাচ্ছ নাকি, এটা কিন্তু প্র্যাকটিক্যাল ছিল, তাই না? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এইটাকে জি আমি স্যার। আর1 প্লাস আর এফ দিয়ে ডিভাইড করব, ঠিক আছে? আচ্ছা। নিউমারেটর এন্ড ডিনোমিনেটর কে আর এফ, এই যে ওয়ান, আর1 প্লাস আর এফ দিয়ে ডিভাইড করব। R1 প্লাস RF। তাহলে দেখো উপরে কি থাকলো? সিম্পলি এ। এ। আর নিচে কি থাকলো? এটা তো 1 হয়ে যাচ্ছে। এইখানে এইটুকু কত? এই যে আর1 ডিভাইডেড বাই আর1 প্লাস আর এফ, বি। বি। বিটা। এটা তাহলে এই যে এরকম চলে আসলো না? এই জি কোশ্চেনটা আমরা স্যার। পেয়ে গেলাম না? এটা কিন্তু ফিডব্যাকে আমরা পড়েছিলাম নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করলে গেইন কমে যায়। গেইন কিভাবে কমে? এই যে 1 প্লাস এ বিটা দিয়ে ভাগ হয়ে যায়, মনে পড়ে জি। তোমাদের? জি স্যার। ঠিক আছে, জি স্যার। A beta দিয়ে জি ভাগ। স্যার। এই টার্মটাকে অনেক সময় লুপ গেইন বলা হয়, ঠিক আছে? এই টার্মটাকে লুপ গেইন বলা হয়। তাহলে এই পর্যন্তই হলো। এটাকে সিঙ্গেল লাইন ডায়াগ্রামও বলা হয়। দেখো এইটার নাম কি?
Single line diagram. কেন? কারণ সবগুলো ইউনিটকে Single একটা line করে diagram. লাইন দিয়ে, সিঙ্গেল লাইন দিয়ে সিগন্যালের ফ্লোটা বোঝা যায়, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা গেইন নিয়ে ডিসকাস করলাম। এবার আসতেছে হলো ডিফারেন্স ইনপুট ভোল্টেজ আইডিয়ালি জিরো, মানে অন্যভাবে যদি তুমি গেইনটাকে বের করতে চাও, ঠিক আছে, অন্য একটা কনসেপ্ট আছে, সেটা হলো এই অ্যাম্পলিফায়ারের গেইন তুমি যদি ইনফাইনাইট ধরো, এর ভ্যালু কত ধরলাম? Infinite. ইনফাইনাইট। তাহলে Infinite. বলো তো আউটপুট ফাইনাইট ভ্যালু, আউটপুট ভ্যালু হয়তো তুমি হয়তো পাচ্ছ 2 ভোল্ট, 3 ভোল্ট, 4 ভোল্ট, সেটাকে এই যে ইনফিনিটি দিয়ে ডিভাইড করলে কি হয়ে যাবে? Zero. জিরো হবে না? তাহলে এই Zero. সার্কিটের দিকে তাকাও এখন, ভি আইডির ভ্যালু জিরো হইলে দেখো ভি ওয়ান সমান ভি টু বলা যায় কিনা, জি স্যার। তাই না? এই যারা ড্র করো জি নাই স্যার। তারা বুঝতে পারছো না। Oh, sir, এই যে sir, V1 এইখানে V যদি আর V জিরো হয়, সেম হবে তখন। জিরো, তার মানে এই দুইটার ডিফারেন্স কি হলো? হুম। জিরো। zero. তাহলে দুইটার Difference ডিফারেন্স যদি zero. জিরো হয় তাহলে একটা আরেকটার কার সমান হবে? সমান হবে। এই যে এটা সমান যদি জিরো হয় সমান হবে। তাহলে ভিএন আর ভিএফ কি হবে? সমান হবে। তাহলে ভিএন আর এই দুটো সমান। যদি সমান হয় তাহলে অলরেডি তাদের ভ্যালু তো আমরা জানি, তাই না? দেখো এই ভি ওয়ান সমান কত? ভিন। ভি টু সমান কত? এটা না বের করেছি, VF. তাই না? জি স্যার। এখন একটা আরেকটা সমান হইলে তাহলে ভিন সমান এটা হয়ে গেল না? জি স্যার। এই যে ভিন সমান এটা, এখন এটাকে রিঅ্যারেঞ্জ করো, খুব জি সিম্পলি স্যার। ইকুয়েশনটা ডেরাইভ করা গেল, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা আসতেছিল ইনপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। এই সার্কিটটা সময় লেগে যাবে, আমি বলবো না, ড্র করতে থাক। যে কোনো অ্যাম্পলিফায়ারের ভিতরেই আমাদের এই জিনিস থাকে নাকি? আগেও অনেকবার পড়েছি আমরা, ইনপুট রেজিস্ট্যান্স আর আউটপুটে হলো অ্যাম্পলিফাইড ভোল্টেজ, তার সাথে সিরিজে থাকে আউটপুট, রেজিস্ট্যান্স, এই আউটপুট রেজিস্ট্যান্স। আউটপুট রেজিস্ট্যান্স। তাহলে এখন আমি ইনপুটের যদি রেজিস্ট্যান্স বের করতে চাই উইথ ফিডব্যাক, সেটা কি হবে? এই দুই টার্মিনালে হবে। ধরো এখান থেকে একটা টার্মিনাল নিলাম, এই সরি এখান থেকে নিলাম, এটা আমার কোন টার্মিনাল? গ্রাউন্ড টার্মিনাল, তাই তো? গ্রাউন্ড। জি এই স্যার। এটারে তুমি এখন একটা ব্লক চিন্তা করো, পুরোটা একটা ব্লক। এই পাশে আছে হলো আমার আউটপুট লোড, এই পাশে আছে ইনপুট। এখন ইনপুট, এই যে ইনপুট সোর্স কতটুকু রেজিস্ট্যান্স ফেস করছে সেটাই হলো ইনপুট ইম্পিডেন্স উইথ ফিডব্যাক, তাই না? তাহলে এই যে এখানে যে অ্যারোটা দিয়েছে বইয়ে, সেটা ঠিক আছে, যে আমি এখানে যেই রেজিস্ট্যান্সটা দেখতে পাবো দ্যাট উড বি দা আই ইন ইনপুট এফ, সরি আর আই এফ বলছে আর কি। এই এখন এটা কিভাবে বের করা যায়? দেখো এটা বের করা খুব ইজিলি হয়ে যাবে, তাই না? কিভাবে? এইটার সাথে এখানে এসে কারেন্ট কি হবে? ভাগ হবে, তাই না? এখানে জি এসে ভাগ স্যার। হয়ে জি কিছু স্যার। চলে যাবে এখানে, কিছু চলে যাবে এখানে, আর মানে আর এইখানে এসে আবার কি হবে? এইটা আবার একসাথে। এইখানে চলে আসবে। আচ্ছা, এটা তো ভোল্টেজ সোর্স, ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স কি? জিরো, Zero. তাই না? তাহলে জিরো। ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স জিরো হলে এটা হবে। তাহলে এইটা আবার এইটার মধ্যে কি হবে? কারেন্টটা ভাগ ডিভাইড হয়ে হবে, যাবে। জি স্যার। তাই না? তাহলে একবারে আমরা করতে পারতাম, আমরা যেভাবে, আমি যেভাবে শুরু করেছিলাম। আচ্ছা, ইকুয়েশন দিয়ে করেছে, ঠিক আছে, তাহলে আমরা ইকুয়েশন দিয়েই করি। দেখো এইখানে আমি রেজিস্ট্যান্সটা মেজার করতে চাচ্ছি, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে আমি কি বললাম? আই আই ইন। ইন। আর এখানে ভোল্টেজ যেটা দিয়েছি সেই ভ্যালুটা কত? ভি ভি ইন। ইন। তাহলে এই ভি ইন আর আই ইন এর রিলেশন থেকে আমি কি পাবো? ইনপুট আর ইন। রেজিস্ট্যান্স, ইনপুট আর ইন পাবো, রাইট? রেজিস্ট্যান্স পাবো। ইনপুট রেজিস্ট্যান্স। তাহলে এটা ভ্যালু হবে কত? ভি ইন ডিভাইডেড বাই আই ইন, আই ইন। ভি ইন ডিভাইডেড বাই আই ইন। আচ্ছা, আবার তুমি যদি একটু এদিকে চলে আসো, এই যে এখানে যদি চলে আসো, বলো তো এই বিড়াল কার? বিড়াল, বিড়ালের শব্দ শুনতে পাচ্ছি, মাইক্রোফোনের সামনে বিড়াল নিয়ে আসছে নাকি? আচ্ছা, এইখানে দেখো এই দুইটা টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স কত? ভিআইডি। ভিআইডি। আচ্ছা, ভিআইডি অ্যাপ্লাই হচ্ছে আরআই এর অ্যাক্রসে। Yes, জি sir. স্যার। এই আরআইটা কিন্তু ইনপুট রেজিস্ট্যান্স উইদাউট ফিডব্যাক, তার উইদাউট মানে ফিডব্যাক। অপারেশনাল এমপ্লিফায়ারের নিজস্ব ইন্টারনাল
নিজস্ব রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স। তাহলে এখন তুমি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ জানো, ভোল্টেজ জানলে এখান দিয়ে কারেন্টটা বের করা যাবে না? জি স্যার। সেই কারেন্টটা কত হবে? ভিআইডি ডিভাইডেড বাই আর আই। আর আচ্ছা, আই এই আই ইন আর এখানে যেই কারেন্ট, সেম কারেন্ট। সেম। জি তাহলে স্যার। আই ইন এর পরিবর্তে আমরা কি লিখতে পারছি? ভিআইডি ভিআইডি ডিভাইডেড বাই আর আই, আর আই। তাই না? এখন ভিআইডি জি সমান কত স্যার। বলো? ভিআইডি ভিও বাই এই এ। ইকুয়েশন আমরা আগে পেয়েছি, তাই না? জি স্যার। আর এই ভিউ সমান কত? এটা অলরেডি আমরা একটু আগে দেখেছি, উইথ ফিডব্যাক হইলে এটা পাওয়া যায়। জি স্যার। জি স্যার। এ গেইন উইথ ফিডব্যাক সমান কত? এ ডিভাইডেড বাই 1 প্লাস এ বি। এবি। তাহলে আউটপুট ভোল্টেজ সমান কত হবে? গেইন ইনটু ইনপুট। জি স্যার। তাহলে এই যে এটা আমরা পেলাম। ইনপুট। তাহলে এটাকে একটু রিঅ্যারেঞ্জ করো, রিঅ্যারেঞ্জ করলে তুমি কি পাচ্ছ বলো? ভি ও ডিভাইডেড বাই এ সমান কত হলো? এখানে এই যে ভি ইন থাকলো উপরে আর নিচে থাকলো 1 প্লাস এবি। তোমরা কি এখানে পেন্সিল লেখাটা দেখতে জি পাও? স্যার, দেখতে পাচ্ছি। ঠিক আছে, জাস্ট রিঅ্যারেঞ্জ করলাম। এখন এই ভ্যালুটা দেখা নিয়ে যাচ্ছে আমি এই যে সম্পূর্ণ। এখানে বসাবো, এখানে ধীরে ধীরে বসাবো। এই আর আই এফ সমান এটা ছিল, ভি ইন এর জায়গায় ভি ইন থাকলো। এখন ভিআইডির পরিবর্তে লিখলাম কি? ভিও ডিভাইডেড বাই এ। এই যে দেখো, তাই না? এই যে ইকুয়েশনে উপরে কি আছে? ভি ইন, উপরের ভি ইন থাকলো, ভি ইন ডিভাইডেড বাই কি? ভিআইডি। ভিও বাই ভিআইডি সমান কত? ভিও ভিও বাই এ। এই ভিও বাই এ, এইটার আবার ভাগ করবা কি দিয়ে? আর আই দিয়ে। ঠিক আছে, আর আই দিয়ে ভাগ করবো। তাই যদি হয় তাহলে দেখো একেবারে আর আইটা একেবারে নিচে ছিল না, এই দুইটারও তো নিচে ছিল, তাহলে এটা উপরে উঠে আসবে। বুঝো নাই? জি স্যার, বুঝতে পেরেছি। তাহলে আর আইটা উপরে উঠে আসলো। আর নিচে কি থাকতেছে? নিচে ছিল হইলো তোমার ভি ও ডিভাইডেড বাই ভিএ। এখন ভিও ডিভাইডেড বাই ভিএ সমান কত? এই যে এটা। জি স্যার, ভি ইন বাই 1 প্লাস এ বিটা তাহলে এটা কি হলো? ক্যান্সেল হয়ে যাবে, ভি ইন। ক্যান্সেল হয়ে গেল। তো ক্যান্সেল হয়ে গেলে এইটা আবার কোথায় আছে? নিচে। মানে এই যে ডিনোমিনেটরের ও ডিনোমিনেটর, তাহলে এটা উপরে চলে আসবে। ঠিক আছে, বইয়ে কিছু জি স্টেপ স্যার। বাদ দিছে অথবা বইয়ে ঠিকই আছে, আমার কাছে বুঝতে সমস্যা হচ্ছিল, আমি নিজের মতো লিখছি। তাহলে দেখো এইটা হলো কি? আর আই। আর আই, হোয়াট ইজ আর আই? আর আই ইজ দা, এখানে ধরো আর আই কেন লিখলাম? আর আই হলো ইনপুট ইম্পিডেন্স। কার ইনপুট ইম্পিডেন্স? ইনপুট ইম্পিডেন্স। অপ এম্পিয়ার অপ উইদাউট অ্যাম্পেয়ার। ফিডব্যাক। অপ অ্যাম্পিয়ার উইদাউট উইদাউট ফিডব্যাক কে ফিডব্যাক। কত দিয়ে মাল্টিপ্লাই হয়ে গেল এখন? 1 প্লাস এ 1 বিটা। প্লাস এবি। তার মানে এই যে এটা পেলাম আমরা, আর আই উইথ ফিডব্যাক ইজ ইকুয়াল টু আর আই আই উইদাউট ফিডব্যাক মাল্টিপ্লাইড বাই 1 উইদাউট প্লাস ফিডব্যাক এ 1 বি। প্লাস এবি। এই টার্মটা কি? দুইটা মিলিয়ে একের সাথে বড় হইলো না ছোট হইলো? বড় হবে। বড় হবে। তাহলে ইনপুট ইম্পিডেন্স কি বাড়লো না কমলো? বেড়ে যাবে। বাড়লো। বেড়ে গেল। এটা অ্যাডভান্টেজ না ডিসঅ্যাডভান্টেজ? অ্যাডভান্টেজ। 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 তাহলে নেগেটিভ ফিডব্যাক আমরা শিখেছিলাম যে শুধুমাত্র গেইনটা কমিয়ে দেয়, এটাই হলো তার ডিসঅ্যাডভান্টেজ। এটাই ডিসঅ্যাডভান্টেজ এক ক্ষেত্রে আমরা বলি, অন্যান্য ক্ষেত্রে এটা অ্যাডভান্টেজও বলা যায়, কারণ এটা কম না কমাইলে যে এমপ্লিফায়ার আনস্টেবল হয়ে যায় অনেক গেইন যাদের, আর যাদের অল্প গেইন তাদের জন্য এটা ডিসঅ্যাডভান্টেজ। আর বাকি সবই হইলো নেগেটিভ ফিডব্যাকের অ্যাডভান্টেজ, তার মধ্যে এই যে আমরা একটা পেলাম নাকি? ইনপুট রেজিস্ট্যান্স হ্যাঁ, বাড়বে। এইবার আমরা একটু বড় জিনিস ক্যালকুলেট করব, সময় লাগবে। আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। আচ্ছা, আউটপুট রেজিস্ট্যান্স যদি বের করতে হয় তোমাকে, তাহলে কি করতে হবে? এই ইনপুটকে শর্ট করতে হবে, শর্ট করতে হবে। অথবা ইনপুটকে তার ইন্টারনাল রেজিস্ট্যান্স দিয়ে রিপ্লেস করতে হবে। এই এখানে আমরা এটা ধরেছিলাম যে ইন্টারনাল রেজিস্ট্যান্স, সোর্স রেজিস্ট্যান্স কত? 0 ওহম। ঠিক আছে, এটাকে যদি শর্ট করে দাও তাহলে আউটপুটে তোমার সুবিধাজনক যে কোনো একটা ভোল্টেজ দিয়ে কারেন্টটা ক্যালকুলেট করতে হয়। ঠিক আছে, তাহলে আউটপুটে আমরা আগের সমপরিমাণ ভোল্টেজই দিলাম, ধরো ভিও। এখানে ইনপুট দিয়ে এখানে যতটুকু ভোল্টেজ প্রডিউস হয়েছিল সেই সেম অ্যামাউন্টের একটা ভোল্টেজ সোর্স এখানে কানেক্ট করলাম। তাহলে এখন এখান দিয়ে কি হবে? কারেন্ট ফ্লো করবে। জি স্যার। কারেন্ট ফ্লো করবে যেটা, সেটাকে আমরা বলবো হলো আই ও
IO কারণ ভোল্টেজ যেহেতু সমান হয়েছে। এই কারেন্টটা এই এন নোডে এসে ডিভাইড হবে, তাই না? জি স্যার কিছু এদিক দিয়ে যাবে, যেটা এদিক দিয়ে গেল জি স্যার সেটাকে বলা হলো IA। কিছু এদিক দিয়ে যাচ্ছে সেটা হলো তোমার IB। বোঝা যায় না? এটা IB বোঝা যাচ্ছে? IB IB। জি স্যার তাহলে দেখা এখানে তুমি KCL অ্যাপ্লাই করো, কারশফস কারেন্ট ল অ্যাপ্লাই করো। এই যে এটা পাচ্ছি আমরা, ঠিক না? জি স্যার আচ্ছা, কিন্তু এইখানে দেখো এই যে RF প্লাস, এখানে একটু বইয়ে ভুল ছিল, এটা ব্র্যাকেটটা হবে না, RF প্লাস R1 প্যারালাল RI, এই যে এই ব্রাঞ্চের কারেন্টটা RI দেখো, এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা যে এখানে যে আবার ডিভাইড হচ্ছে না, কিছু এদিক দিয়ে চলে যাচ্ছে, কিছু এদিক জি দিয়ে চলে স্যার যাচ্ছে। এদিক দিয়ে যে এদিকে চলে যাচ্ছে সে যাবে ফেস করতেছে কারে? RI কে। আর এদিক দিয়ে যেটা যাচ্ছে সেটা RI কাকে ফেস করতেছে? R1 কে। লেখাটা বুঝে গেল না, R1 লেগে গেল। কে R1, এই যে এটা R1। তাহলে এই RI আর R1 কি হলো? প্যারালাল হলো। জি স্যার আর এইটা প্যারালালের সাথে এটা কি হয়ে গেল? এই যেটা সিরিজ সিরিজ। তাহলে এখানে যে রেজিস্ট্যান্সটা আমরা পেলাম সেটা পেলাম হলো তোমার RF প্লাস F প্লাস R1, R1 প্যারালাল RI হ্যাঁ প্যারালাল হলো প্যারালাল তোমার RI RI। এটা প্যারালাল হলো তোমার RI। এখন এই 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 ভ্যালুটা এই আর ওর চাইতে অনেক বড় হবে, তাই না? এটা হবে মাছ মাছ আর গ্রেটার দেন আরও, কারণ একটা এমপ্লিফায়ারের আউটপুট রেজিস্ট্যান্স কম হয়, তাই না? তাহলে অপ অ্যাম্প তো একটা ভালো জি স্যার এমপ্লিফায়ার, সেই জন্য এটা ছোট হবে। তাহলে আমরা এই কারেন্টটাকে নেগলেক্ট করতে পারি, দেখো আইবি কে নেগলেক্ট করতে পারি, কারণ নেগলেক্ট বড়টা দিয়ে করতে কারেন্ট পারি যেটা যাবে সেই কারেন্টটাকে নেগলেক্ট করলাম। তাই যদি হয় তাহলে এই যে এটা লেখা যাবে, দেখো আইও অ্যাপ্রক্সিমেটলি কি IA আইএ, I তাই তো? IO জি স্যার আইএ। এখন তুমি কারশফস ভোল্টেজ ইকুয়েশনটা বসিয়েছে। আচ্ছা, ভোল্টেজটাকে আমরা শুরু করি। কারশফস ভোল্টেজ ল কোথা থেকে কোথায় গিয়েছে? The current can be found by writing Kirchhoff's voltage equation for the output loop. আচ্ছা, ভিউ থেকে শুরু করি দেখি, এখান থেকে এখানে গেলাম, আমি একটু কমে নিই। এই এখান থেকে এখানে গেলাম, নেগেটিভ থেকে পজিটিভে গেলাম, তাহলে কি হলো? প্লাস plus VO প্লাস ভিউ, হ্যাঁ এই যে প্লাস ভিউ। তারপরে এখান থেকে এখানে গেলাম, এটা কি হলো? minus RO IO আইও মাইনাস আইও আরও। আচ্ছা, এইখানে কি ভোল্টেজ থাকবে কি RO থাকবে না বলো? এইখানে আউটপুটে ভোল্টেজ থাকবে কি থাকবে না? কেউ বলো দেখি, কোশ্চেনের অ্যান্সারটা দাও দেখি। এই যে আমার এ ভি থাকবে তো থাকবে, কেন থাকবে? ইনপুট তো নাই, VID ইনপুট তো জি নাই, স্যার না তারপরে কেন থাকবে সেটা একটু ব্যাখ্যা করো। থাকবে, কোশ্চেন ইজ অ্যান্সার ইজ কারেক্ট, ঠিক আছে, কিন্তু কেন থাকবে সেটা একটু ব্যাখ্যা করো দেখি। এটা তো শর্ট করা আছে। থাকবে এই জন্য, আউটপুটে তো তুমি ভোল্টেজ দিয়েছো, তাই না? আউটপুটে ভোল্টেজ দিলে ফিডব্যাক তো হয়েছে, জি স্যার ফিডব্যাক হয়ে তো ইনপুটে আসছে। ফিডব্যাকটা জি আসবে স্যার তাহলে ইনপুটে যেহেতু ফিডব্যাক হয়ে আসছে সেইটা এমপ্লিফাই জি হয়ে স্যার আউটপুটে গেছে, তাই না? তার মানে এখানে ভোল্টেজ আউটপুটে থাকবে। আসবে হ্যাঁ, তাহলে সেই জি ভোল্টেজটা স্যার কি করতে হবে? আবার দেখো, প্লাস থেকে কোথায় যাচ্ছে? মাইনাস, বিয়োগ করতে হবে, ঠিক আছে? মাইনাস তাহলে বিয়োগ করতে হবে কত? এ জি ভিআইডি, স্যার এই যে এ ভিআইডি। তো এটা একটু VID রিঅ্যারেঞ্জ করি আমরা। রিঅ্যারেঞ্জ করে এখান থেকে কিসের ভ্যালু বের করেছে দেখো, আইওর ভ্যালু বের করেছে। আইও সমান কত হচ্ছে? তাহলে এটা যেহেতু নেগেটিভ এই পাশে চলে গেল, ভিও মাইনাস এ ভিআইডি, এই যে এটা হচ্ছে, তাই না? জি আচ্ছা, স্যার তাহলে ওই যে যে VID বাই কথাটা একটু RO আগে আমি অলরেডি বলে ফেলেছি, দেখো ডিফারেন্সিয়াল ইনপুট সমান কত হবে? তুমি তো নন ইনভার্টিং এ দিয়েছো কত? 0। জি স্যার আর ইনভার্টিং এ দিয়েছো কত? নেগেটিভ ইনপুট ফিডব্যাক করে। শর্ট ফিডব্যাক করেছি আর হ্যাঁ, VF তাহলে ভিএফ এর ভ্যালু আবার কত? এটা
জি স্যার। অথবা তুমি বলতে পারো যে এইটা। তাহলে এই ইকুয়েশনের মধ্যে এখন ভ্যালু বসাবো আমরা, হ্যাঁ, এই ইকুয়েশনের মধ্যে আমরা ভ্যালু বসাবো। জি তো স্যার। এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, দুইটা মাইনাসে কি হয়ে গেল, প্লাস হয়ে গেল। তাহলে এখানে ছিল কত বলো, এ ভি আই ডি, ভিআইডি এর মান বসাচ্ছি, তাহলে থাকলো কি এ বি ভিও, ঠিক না? BVO। হ্যাঁ, এইটুকু জি থাকলো। স্যার। তো এখান থেকে ভিও কমন নিলাম, ঠিক আছে না? জি স্যার, ঠিক আছে। তাহলে এখন আউটপুট স্যার। কারেন্ট পেয়ে গেছি আমি এইটা, সেই কারেন্টকে তাহলে এইটাকে একটু রিঅ্যারেঞ্জ করব, দেখো উপরে রাখবো ভিও, নিচে রাখবো কি কারেন্ট। কারেন্ট, তাহলে এটা উল্টে যাবে জি আর স্যার। ওটা উল্টে যাবে, ঠিক আছে? তাহলে জি এই যে স্যার। আমরা এইটাকেই তো কিন্তু কি বলবো, আউটপুট রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক। ফিডব্যাক। আউটপুট তাহলে রেজিস্ট্যান্স। হ্যাঁ, তাহলে এটা হলো তোমার সেই ভ্যালু আর ও উইথ ফিডব্যাক। OF। হ্যাঁ, এইটা আমাদের কমলো না বাড়লো ফিডব্যাক অ্যাপ্লাই করাতে? কমে যাচ্ছে স্যার। কমে যাচ্ছে, কমে কারণ যাচ্ছে। একটা বড় ফ্যাক্টর দিয়ে ডিভাইড করা ডিভাইড হয়েছে। হয়ে গেল, ঠিক আছে? তাহলে এটাও আমাদের নেগেটিভ ফিডব্যাকের অ্যাডভান্টেজ, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে কিনা? জি স্যার। কোশ্চেন আছে, বলো। স্যার, স্যার আমরা তো মানে সবসময় আমরা আউটপুট রেজিস্ট্যান্স ক্যালকুলেট করার সময় আমরা ইনপুটটাকে শর্ট করে দিচ্ছি। হ্যাঁ, স্যার এখানে তো তাহলে আমার ফিডব্যাকটাও তো একটা ইনপুট, তাহলে হুম, এটাকে কি শর্ট করা দরকার না? না তুমি যে যদি এটাকে শর্ট করো তাহলে তো হয়ে যাবে হইলো আউটপুট রেজিস্ট্যান্স উইদাউট ফিডব্যাক। মানে ফিডব্যাকটা তো ইনপুট না, ফিডব্যাকটা জাস্ট একটা অ্যাডিশন নেটওয়ার্কের সাথে। আমরা তো ফিডব্যাক রেখেই আউটপুটটা ক্যালকুলেট করতে চাচ্ছি, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, জি স্যার। তুমি যে বলতে চাচ্ছ আউটপুট রেজিস্ট্যান্স উইথ ফিডব্যাক, উইথ ফিডব্যাক মানে ফিডব্যাকটা আছে, তাহলে শর্ট করে দিলে তো আর ফিডব্যাক থাকবে না, তাই না? স্যার যদি শর্ট করে ক্যালকুলেট করতাম? শর্ট করলে ওইটাই হইতো, আর কিছুই হইতো না। দেখো তুমি যদি শর্টই করে দিয়েছো, এই যে ফিডব্যাকটাকে কি করে দিয়েছো, শর্ট করে দিয়েছো, তাই না? শর্ট। ফিডব্যাকটাকে এখানে শর্ট, জি স্যার। তারপরে ফিডব্যাক ভোল্টেজটাকে শর্ট করে দিলাম, এই, তাই না? তাহলে এখন এখান থেকে তুমি যদি এটা করো, এই, তাহলে ফিডব্যাক যদি শর্ট করে দাও, এটা কি হয়ে গেছে, জিরো হয়ে গেছে, তাই না? জি স্যার। এটা জিরো হয়ে গেছে। আচ্ছা, তুমি যদি ফিডব্যাক শর্টই করে দাও তাহলে এটা তো রাখার দরকার নাই, আছে দরকার আছে? না স্যার। তাহলে এটা যদি রাখার দরকার না না। হয়ে থাকে, এটাকে ওপেন করে দিতে হবে। রাখার দরকার নাই কিন্তু তুমি কি হবে বলো, শর্ট না ওপেন। কেন শর্ট ওপেন। করলে কিন্তু তুমি কি করলা, শর্ট করলে তুমি ফিডব্যাকের ভ্যালু অনেক বাড়িয়ে দিবে, বেড়ে যাবে ফিডব্যাকের ভ্যালু, কারণ ফিডব্যাক ফ্যাক্টরটা জি তো স্যার, এটা ভোল্টেজ। R1 ডিভাইডেড বাই আর R1 আর প্লাস ওয়ান। আর। প্লাস আর RF ওয়ান। প্লাস RF। তাহলে RF এর আর ভ্যালু তুমি যদি কমিয়ে দাও, এর মানে ফিডব্যাক তুমি বাড়াচ্ছ, তাই না? এই, সেই জন্য এটা কি করে দিতে হবে, ওপেন করে দিতে হবে। ওপেন করে দিতে হবে। ওপেন করে দিতে হবে। এটা ওপেন করে তাহলে ওপেন করে দিলাম। এখন তাহলে এখানে কোনো ভোল্টেজই নাই, তাহলে এই সোর্স কি হয়ে গেল, জিরো। জিরো হয়ে গেল। এখন এখানে ইম্পিডেন্স কত হবে বলো, স্যার আর ভিও বাই যেটা আমাদের কনসেপ্টের আরও। সাথে একেবারে মিলে যায়, আরো। কারণ জি স্যার। উইদাউট ফিডব্যাক হলে তো এটাই হবে নাকি? জি স্যার। হ্যাঁ, আর কি কোশ্চেন আছে বলো দেখি কারো, জি স্যার, শুধু আরো। আর কি কোশ্চেন আছে? নেই না? তাহলে না। আমরা আরেকটাতে যাই, এই যে ব্যান্ডউইথ উইথ ফিডব্যাক। এই যে দিস ইজ দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ অপারেশনাল অ্যাম্প্লিফায়ার, ঠিক আছে? এটাকে বলা হলো ফ্রিকোয়েন্সি রেসপন্স, যে ফ্রিকোয়েন্সির সাথে গেইন কি রকম ভাবে চেঞ্জ হয়, ফ্রিকোয়েন্সি রেসপন্স, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখো এইটা হলো মিড ব্যান্ড গেইন, কত, 2 ইন্টু 10 টু দি 10 to পাওয়ার the power 5. 5। এই মিড ব্যান্ড, এই পয়েন্টটা কি, তাহলে এটা হলো কাট অফ ফ্রিকোয়েন্সি। তোমাদের মনে আছে যে যেই ফ্রিকোয়েন্সির জন্য গেইন, মিড ব্যান্ড গেইনের 0.707 হয় নাকি? জি স্যার। 0.57। হ্যাঁ, অথবা আমরা বলি জি স্যার। 70.7% হয়ে যায়, ঠিক আছে? সেই
ফ্রিকোয়েন্সিটাকে বলা হয় কি কাট অফ ফ্রিকোয়েন্সি, তাই না? জি স্যার। কাট অফ জি স্যার। ফ্রিকোয়েন্সি। আচ্ছা, তাহলে এখানে বোঝা যাবে না, কারণ এত গেইন তো অনেক বড় গেইন, তার থেকে যে একটু কমবে, সামান্য একটু কমবে, সেটা বোঝা যাবে না। সেই জন্য এখানে এটা হলো, তাহলে এটা কিন্তু ডেটা শিটে দেয়া থাকে অপারেশনাল এমপ্লিফায়ার, এই যে এই অপারেশনাল এমপ্লিফায়ারের ডেটা শিটে এটা দেয়া আছে। তাহলে এর উইদাউট ফিডব্যাক এটার কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু কত? 5 হার্টজ। ঠিক আছে, জি স্যার। এটা কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি না লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। আর কেউ বলো দেখে। হাইয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি স্যার। হ্যাঁ, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, কারণ এইটা ছিল আমাদের ফ্রিকোয়েন্সি রেসপন্স। যেখানে কমতে থাকে সেখানে হায়ার কাট অফ পাওয়া যাবে, তাই না? ও আচ্ছা। তাহলে জি এখান স্যার। তো কমতে থাকে। আচ্ছা বলো, অপারেশনাল এমপ্লিফায়ার ডিসি সিগন্যালকে এমপ্লিফাই করতে পারে কি পারে না? পারে। পারে। তাহলে লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি 0, মানে এর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি নাই। কেন নাই? দেখো, 0-তে চলে আসছে, কোনো কাট অফ নাই, এই অংশটুকু থাকবে না। নরমাল এমপ্লিফায়ারের এর লোয়ার কাট অফও থাকে, হায়ার কাট অফও থাকে, তার মানে এটা ডিসি সিগন্যালকে এমপ্লিফাই করতে পারে না। সেই জন্য এটা হলো লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি বা এফএল, আর এটা হলো হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, যেটাকে আমরা বলি কি এফএইচ। হ্যাঁ, তাহলে যদি ডিসি কে সে এমপ্লিফাই করতে পারতো, তাহলে এখানে কোনো কাট অফ ফ্রিকোয়েন্সি থাকতো না। বুঝতে পেরেছো? এগুলো নেই, নেই। তাহলে আমাদের এইটা তো সেই জিনিস। দেখো, আরেকটা জিনিস বলবো, হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সিতে কি হবে, এটা হলো স্লোপটা ধীরে ধীরে মানে কমতে থাকবে, ইয়েটা স্লোপটা না বল, গেইনটা ধীরে ধীরে কমতে থাকবে ফ্রিকোয়েন্সির সাথে। আর হায়ার কাট অফ লোয়ার কাট অফ রিজিয়নে ফ্রিকোয়েন্সির সাথে গেইনটা বাড়তে থাকবে। ঠিক আছে, তাহলে এটা হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি, যদিও 5 হার্টজ অনলি। ঠিক আছে, তাহলে ব্যান্ডউইথ কেমন হইলো এবার বলো? ভেরি স্মল। ভেরি স্মল, ভেরি স্মল। আচ্ছা, অনেক সময় এই ডেটা শিট দেয়া থাকে না। ডেটা শিট দেয়া না থাকলে কি দেয়া থাকে? একটা ইউনিটি গেইন ইউজিবি, এইটা আমি তো লেখার কথা, দেখি তো। ইউজিবি, হ্যাঁ ইউজিবি, ইউনিটি গেইন ব্যান্ডউইথ। নাম কি? ইউনিটি গেইন ব্যান্ডউইথ। আচ্ছা, এখানে গেইন ধীরে ধীরে কমছে 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 কমছে, কমে কমে 1 হয়ে গেল কোথায়? এই পয়েন্টে। বুঝতে পেরেছো? তাহলে এই পয়েন্টের একটা ব্যান্ডউইথ থাকবে। জি স্যার। এই পয়েন্টের একটা ব্যান্ডউইথ, যেমন এটাতে অ্যাপ্রক্সিমেটলি 1 মেগাহার্টজ একটু বেশি হবে। তাহলে এইখানে যে ব্যান্ডউইথটা পাওয়া যাবে, এই যে এখন যে ব্যান্ডউইথ পেলাম 1 মেগা ইউনিট কি হার্টজ, এই যে 1 মেগা হার্টজ। তো 1 মেগা হার্টজ হইলো কি হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সি। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত? লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি হলো তোমার 0। লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সি কত? 0। তাহলে ব্যান্ডউইথ কত হইলো? 1 মেগা হার্টজ। এইটাকে বলা হবে তোমার ইউনিটি গেইন ব্যান্ডউইথ, 1 মেগা হার্টজ। ঠিক আছে, জি স্যার। এখন এইটা এই যে এখানে একটা চেঞ্জ দেখতেছ, এই চেঞ্জটা দেখো লিনিয়ার না? জি স্যার, লিনিয়ার চেঞ্জ। লিনিয়ার। আর এইখানে এসে কি হলো? চেঞ্জ, তোমার ডিরেকশনটা চেঞ্জ হইলো, তাই তো? এই যে ডিরেকশনটা চেঞ্জ হয়েছে, এইটাকে বলা হয় ব্রেক পয়েন্ট। কি বলা হয়? ব্রেক পয়েন্ট। ব্রেক পয়েন্ট। আমরা এইটুকু পর্যন্ত ইউজ করি, এই যে ইউনিটি গেইন। ইউনিটি গেইনের পরে আর গেইন ইনক্রিজ করার আমার দরকার নেই, ডিক্রিজ করার দরকার নাই। ঠিক আছে, তাহলে বলো, যদি আমি 1 এর মধ্যে থাকি, এই রিজিয়ন টুকুর মধ্যে ব্রেক পয়েন্ট কয়টা আছে? 2টা। না, এই যে এই রেড লাইনের বাম দিকে বলো। তাহলে একটা, কারণ আমি আগে বললাম না এই জায়গাটুকু আমরা ইউজ করব না। জি স্যার। ঠিক আছে, তাহলে এই ক্যারেক্টারিস্টিকটাতে দেখা যাচ্ছে একটা সিঙ্গেল ব্রেক পয়েন্ট আছে। সিঙ্গেল ব্রেক পয়েন্ট যদি থাকে, তাহলে তোমার কি হবে? এখানে এটাকে রোল অফ বলে, এই যে ধীরে ধীরে কমে যাচ্ছে, এটাকে রোল অফ বলা হয়। এই রোল অফ এর রেটটা এমন হয় যে সকল জায়গায় তোমার প্রোডাক্টটা সেম হবে। এখানে কার কার প্রোডাক্ট আছে বলো তো? গেইনের এবং ব্যান্ডউইথের প্রোডাক্ট আছে না? জি স্যার। 1 ছিল গেইন আর ব্যান্ডউইথ ছিল 1 মেগাহার্টজ। তাহলে দুইটাকে মাল্টিপ্লাই করে এটা পাচ্ছি। তাহলে সকল পয়েন্টেই দুইটা তোমার কি হবে?
সেম No হবে, different হবে। ঠিক আছে, জি সেম স্যার, হবে। same কিভাবে হবে। দেখো, এখানে 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 ব্যান্ডউইথ কত বলো, এই পয়েন্টে ব্যান্ডউইথ কত? 5 5। কিভাবে? এই যে হায়ার কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু 5 আর লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সির ভ্যালু 0, তাহলে ব্যান্ডউইথ কত? 5 5। আর গেইন কত? 2 into 10 to the power 5 5 মাল্টিপ্লাই করো দুইটাকে, 10 to the power 6 আসে 6 10 টু দি পাওয়ার 6 এ কত হয়? 1 megahertz 1 মেগাহার্টজ হয়। তাহলে সব জায়গায় আমরা কি পেলাম? এটা সমান পাবো। তাহলে সমান যদি পাও তাহলে তুমি এই রিলেশনটা লিখতে পারবা আর কি। রিলেশনটা কি? যে ইউনিটি গেইন ব্যান্ডউইথ সমান হবে কত? ব্যান্ডউইথ উইথ ফিডব্যাক মাল্টিপ্লাইড বাই গেইন উইথ ফিডব্যাক। ঠিক আছে, যেমন একটু আগে আমরা 1 গেইন করেছিলাম, 1 গেইন কিভাবে বানালাম? গেইনটাকে কমালাম কিভাবে বলো? ফিডব্যাক ইউজ করে। তাহলে ফিডব্যাক ইউজ করে দিয়েছিলাম কত? 1। আর তখন তোমার ব্যান্ডউইথ হয়ে গিয়েছিল কত? 1 মেগা হার্টজ। তাহলে এখন তুমি যদি 1 মেগা হার্টজ না করে, সরি গেইনটাকে 1 না করে গেইনটাকে যদি 10 করো, তাহলে আমার কি হবে? এর ভ্যালু ইউনিটি গেইন, ইউনিটি গেইন এর ভ্যালু কত ছিল আমার? 1 মেগা হার্টজ ছিল না? জি স্যার 1 মেগা হার্টজ ছিল এই ইউ জিবির ভ্যালু। তাহলে এখন বলো দেখি, যদি গেইন তুমি 10 করো তাহলে ব্যান্ডউইথ কত হবে? এটাকে 10 দিয়ে ভাগ করব, মানে 100 কিলো। জি স্যার ঠিক আছে, 100 কিলো। তাহলে এই ইকুয়েশন থেকে আমরা ইয়ে বের করতে পারবো, তাই না? গেইন ব্যান্ডউইথ বের করতে পারবো। এখন দাঁড়াও, তুমি যদি ইসে আসো, এই আবার সেই কনসেপ্টটাকে এস্টাবলিশ করার চেষ্টা করি যে নেগেটিভ ফিডব্যাক আমার কি করে ব্যান্ডউইথ বাড়ায়, কিন্তু কি রকম বাড়ায় সেটা একটু বের করার চেষ্টা করি। এই এফওটা ধীরে ধীরে আসি আমরা, না? এফওটা হলো ব্যান্ডউইথ উইদাউট ফিডব্যাক, যেটা একটু আগে ছিল 5। বুঝতে পেরেছ? এই এই যে এফওটা 5 ছিল, এটা কি? এটা হলো ব্যান্ডউইথ উইদাউট ফিডব্যাক ফিডব্যাক। তাহলে এখানেও গেইন কত ছিল? 10 2 ইন্টু 10 টু দি পাওয়ার 5। তাহলে এটা হবে তোমার সেই গেইন। তাহলে এখানে দেখো, এটা হলো ওপেন লুপ গেইন, ওপেন লুপ ভোল্টেজ গেইন, অথবা যেটাকে আমরা বলি ভোল্টেজ গেইন উইদাউট ফিডব্যাক, উইদাউট ফিডব্যাক তাই না? এটা ব্রেক ফ্রিকোয়েন্সি ওপেন অ্যাম্প। আচ্ছা, ব্রেক ফ্রিকোয়েন্সি তো একটু আগে বললাম, যে ফ্রিকোয়েন্সিতে এসে আমার কি হবে, ওই ডিরেকশনটা চেঞ্জ হবে, ব্রেক হবে। অথবা আমরা যেটাকে বলি কাট অফ ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? আর কাট অফ ফ্রিকোয়েন্সি ব্যান্ডউইথ অপারেশনাল অ্যাম্পলিফায়ার বেলায়, যেহেতু লোয়ার কাট অফ ফ্রিকোয়েন্সিটা 0। তাহলে এই ইকুয়েশন তো বুঝতে পেরেছো, তাই না? জি স্যার আচ্ছা, আবার এখানেও এসে এটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু দুইটা সমান হয় এখানেও, এটা দুইটা কি হলো, সমান না? জি স্যার এখানে তাহলে এই দুইটা সমান হলে আমরা এই দুইটা এই ইকুয়েশনটা লিখতে পারতেছি, তাই না? জি স্যার তাহলে এটা যদি লিখতে পারি তাহলে এইটার মান কত হবে? এফ এর ভ্যালু কত হবে? এই যেটা জাস্ট ডিভাইড করে দিলাম, জি স্যার রিঅ্যারেঞ্জ করে লিখুন হ্যাঁ রিঅ্যারেঞ্জ করে দিয়েছি। তাহলে এখান থেকে তুমি এফ এর ভ্যালু বসাও। এফ সমান কত ছিল? এইটা ছিল, তাই না? তাহলে এখানে ভ্যালুটা বসালাম, বসালে এটা ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গিয়ে এটা থাকবে। তাহলে ব্যান্ডউইথ বাড়লো না কমলো? বেড়ে গেল বেড়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে নেগেটিভ ফিডব্যাকের রেসপেক্টে আমরা এটা করতে পারি। আর তোমরা প্র্যাকটিক্যালি যদি ক্যালকুলেট করো তাহলে ডেটা শিট থেকে জেনে নিতে হবে যে ইউ জি বি এর ভ্যালু কত, সেইটাকে তোমার গেইন দিয়ে ডিভাইড করে দিলেই ব্যান্ডউইথটা পাওয়া যাবে। হ্যাঁ, কোশ্চেন আছে কিনা বলো? অন্য টপিকে যাব, এটার অন্য অ্যাপ্লিকেশন। এই পর্যন্ত কোনো কোশ্চেন আছে কিনা? এই কোশ্চেন আছে কারো? আমি যে জিজ্ঞাসা করি, আমি কিন্তু এই যে দুইটা মেয়েকেই জিজ্ঞাসা করি না, সবাইকে জিজ্ঞাসা করি। তোমরা আবার পরে বলবে না যে স্যার শুধু ওদেরই পড়াচ্ছে, তাই না? এই কোশ্চেন তো আমি সবাই কি করি না? তোমাদের যার কোশ্চেন আছে, আমার কাছে তো মনে হয় বাকিরা আসলে কানেক্ট হয়ে ওর কথা শোনে কিনা, এটাই তো আই ডাউট।
তাই না? তাহলে তো কোশ্চেন থাকবে, কোশ্চেন না করলে তো কেউ কিছু বুঝতে পারবে না। হ্যাঁ, এই তোমাদেরকে একটা গল্প বলি না, জি স্যার। বলবো? জি স্যার। না, তোমরা কি বলেন স্যার। নাসির উদ্দিন হুজ্জার নাম শুনেছ? জি স্যার। জি স্যার, শুনেছি। আচ্ছা, জি স্যার, নাসির উদ্দিন হুজ্জাকে এক গ্রামের স্কুলে ইনভাইট করে নিয়েছে যে তার ছাত্রদেরকে একটু মোটিভেশন দেওয়ার জন্য বা কিছু টিচিং দেওয়ার জন্য। ঠিক আছে, তাহলে ধরো কোনো একটা ক্লাসে গেছে নাসির উদ্দিন হুজ্জা ক্লাস নেওয়ার জন্য। তো সে জিজ্ঞাসা করতেছে নাসির উদ্দিন যে, আচ্ছা তোমরা কি জানো যে আমি তোমাদেরকে কি পড়াবো? তাই ছাত্ররা বলতেছে, না স্যার আমরা কিচ্ছু জানি না। তা নাসির উদ্দিন হুজ্জা বলতেছে, যারা কিচ্ছু জানে না আমি তাদেরকে পড়াই না। সে বের হয়ে চলে গেছে। ঠিক আছে, তাহলে চলে গেছে। এরপরে আবার পরের দিন আবার টিচাররা রিকোয়েস্ট করে আবার আনছে যে স্যার আজকে আবার একটু যান। তাই আবার আজকে যে জিজ্ঞাসা করছে যথারীতি যে তোমরা কি জানো আমি তোমাদেরকে কি পড়াবো? ছাত্ররা বলছে, হ্যাঁ স্যার জানি, সব জানি। তাহলে তো এবার নাসির উদ্দিন বলছে, তাহলে তোমরা যদি সবই জানো তাহলে তো আমার কিছু শেখানোর দরকার নেই, তাহলে আমি চলে গেলাম। চলে গেছে। আবার পরের দিন আনছে, এনে এবার আবার সেই কোশ্চেন যে তোমরা কি জানো আমি তোমাদেরকে কি শিখাবো? তাই এই ছাত্ররা আগে থেকেই সব ঠিকঠাক করে রাখছে। এবার অর্ধেক দাঁড়াইছে, তারা বলে স্যার আমরা জানি, আর বাকি অর্ধেক দাঁড়াইছে, তারা বলতেছে স্যার আমরা জানি না। নাসির উদ্দিন বলতেছে, আচ্ছা যারা জানো না তারা যারা জানে তাদের থেকে শিখে নাও। তারপরে আজকেও চলে গেছে। ঠিক আছে, এরপরে আবার আরেকদিন রিকোয়েস্ট করে আনছে। এইবার ছাত্ররা বলতেছে, স্যার এবার আপনি কোশ্চেন করার আগে আমরা আপনাকে কিছু কোশ্চেন করতে চাই। তখন নাসির উদ্দিন বলল, হ্যাঁ আজকে হলো রাইট টাইম যে তোমরা কিছু শিখতে পারবে। ঠিক আছে, কোশ্চেন না করলে কেউ শিখতে পারবে না। তো কোশ্চেন করার জন্য তো একটা লেভেল লাগবে নাকি? জি স্যার। কিছু বুঝার পরেই না কোশ্চেন নাকি? না বুঝলে তো একটা কমন কোশ্চেন আছে ছাত্রদের, স্যার একটু রিপিট করেন নাকি? এই হলো একটা কোশ্চেন। তোমরা গল্পটা বোধহয় আগে থেকে জানতে অনেকে, নাকি কেউ শুনেছো? না স্যার, শুনি নাই। হ্যাঁ, কোশ্চেন করতে হবে। ঠিক আছে, কোশ্চেন করলে তাহলেই শেখা যাবে। এখন কোশ্চেন করার জন্য সেই পরিমাণ অ্যাটেনশন ক্লাসে দেয়া লাগবে। স্যার কি বলতেছে সেটা শিখতে মানে বোঝার চেষ্টা করতে হবে, আদারওয়াইজ তো কোশ্চেনও করা যাবে না। তাহলে আমার তো খুব কষ্ট হয় যে আসলে কয়জন তোমরা শিখতেছো, এত কষ্ট করে এই লেকচার দিতেছি, আবার এগুলা তৈরি করতে হয়, সকালে উঠে যে ছবি নিতে হয়। ব্ল্যাকবোর্ড হইলে তো আমি বই দেখে দেখে পড়াই ফেলতাম লিখে লিখে। আচ্ছা এনিওয়ে, আমাকে তো শেষ করতে হবে, ভিডিওর মধ্যে থাকলো কিন্তু কথাগুলো। হ্যাঁ, জি স্যার। নেক্সট, ভোল্টেজ ফলোয়ার। ভোল্টেজ ফলোয়ার এই টার্মটার সাথে তোমরা পরিচিত কিনা? ইমিটার এটা- ফলোয়ারের সাথে পরিচিত কিনা? জি স্যার। জি স্যার। ইমিটার ফলোয়ারেরই আরেক নাম হলো ভোল্টেজ ভোল্টেজ ফলোয়ার। ফলোয়ার। ঠিক আছে, তো এটাকে জি আমরা স্যার। ইমিটার ফলোয়ার বলবো না, কারণ এখন তো আর ট্রানজিস্টর নাই, এখন তো অপ অ্যাম্প, তাই তো। ভোল্টেজ ফলোয়ার মানে হলো ইনপুটে আমরা যেই ভোল্টেজ দিব আউটপুটে আমরা সেম ভোল্টেজ পাবো। পাবো। আগে সার্কিটটা পড়ে নেই, তারপরে আমরা পড়বো যে কেন এটা দরকার। আচ্ছা, এই যে একটা সার্কিট তৈরি করে ফেললাম, তোমাদের ওই সিম্পলিফাইড সার্কিটটার কথা চিন্তা করো। আমি যে পরে যে ড্রয়িংটা দিয়েছি সেই ড্রয়িং এর মধ্যে কি ছিল? এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, তাই না? দেখো দ্বিতীয় ড্রয়িংটা যদি, জি স্যার। এইটার নাম ছিল কত? আর না 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 না, একটু ভুল করেছি, সরি। স্যার এটা একটু উল্টা ছিল। উল্টা হবে, উল্টা হবে। হ্যাঁ, দিচ্ছি আমি ঠিক করে। হ্যাঁ, এইটা হলো তোমার, এইখানে যাবে হলো R1টা, এই যে এখানে, এটা হলো R1, তাই না? জি স্যার, আমারটা এখানে ছিল। R1টা যাবে হলো ইনভার্টিং এ আর গ্রাউন্ডে, আর এইখানে যাবে হলো RFটা। জি স্যার। এটা হলো তোমার RF, আমরা যেই সার্কিটটা দেখেছিলাম। না হলে আবার দেখে আসি আমরা। এই যে একটা স্যার টার্ম, ঠিক আছে এবার। ঠিক আছে, এই যে দেখো
এই R1 চলে যাবে গ্রাউন্ডে এবং নন নন ইনভার্ট ইনভার্টিং এ, আর ইনভার্টিং থেকে একটা রেজিস্ট্যান্স এসে চলে যাবে কোথায়? আউটপুটে আউটপুটে। তাহলে আমাদের এখানে এখন যে সার্কিট দেখতে পাচ্ছি সেই সার্কিটের জন্য R1 এর ভ্যালু কত বলো? এটা এখন তুলে দেই। এটা তো নাই, এটাকে নাই করলাম মানে কি করলাম? এটাকে বলো তো, ওপেন করলাম নাকি শর্ট করলাম? এই যে এটা কি ওপেন হয়ে গেল না? খুলে ফেললাম, তাহলে এটা কি হয়ে গেল? ওপেন হয়ে গেল না? R1 এর জায়গায় কি প্লেস করলা তাহলে? ওপেন সার্কিট, তাই না? R1 এর জায়গায় হয়ে গেল কি এখন? ওপেন। এই রেজিস্ট্যান্সটাকে আমি খুলে ফেলেছি, আর এইটা করে দিয়েছি শর্ট। তার মানে এই মুহূর্তে এই যে সার্কিটটা তোমরা দেখতে পাচ্ছ, সেই সার্কিটের মধ্যে আসলে কি আছে? কন্ট্রোল জেড দিয়ে সবসময় কাজ করা যাচ্ছে না, দৌড়াদৌড়ি করছে। এটা একটু ক্লিয়ার করে দেই। এই এটা হবে না। এই, তাহলে এখানে যে রেজিস্ট্যান্সটা ছিল সেটা নেই, তাহলে কি করেছি? ওপেন করেছি। জি স্যার ওপেন ওপেন তার মানে কি? তাহলে R1 এর ভ্যালু কত হইলো বলো? ইনফাইনাইট ইনফাইনাইট। ইনফাইনাইট আর এখানে এটা কি করেছো? এই যে এখানে এটা RF এর ভ্যালু ভোল্টেজ শর্ট করেছি না, 0 তাহলে এটা জিরো হলো। জিরো হলো। তাহলে আমাদের এই অ্যাম্পলিফায়ারের গেইন কত ছিল উইথ ফিডব্যাক? এ এফ ইজ ইকুয়াল টু ছিল কত? VO বাই 1 V1 প্লাস 1 প্লাস RF বাই বাই R1 R1। হ্যাঁ, এই RF ডিভাইডেড বাই R1। এই এখন R1 এর ভ্যালু কত? এইটুকুর ভ্যালু কত হয়ে যায়? জিরো হয়ে যায় না, জি স্যার তাই না? জি স্যার এটা জিরো হয়, তাহলে গেইন কত হলো বলো? 1 1 হলো। এখানে যদি তুমি একটা রেজিস্ট্যান্স রাখো তবুও 1ই হবে। দেখো কারণ এখানে মনে ইনফিনিটি করো একটা রেখে ডিভাইড হয়ে দিলাম, যাচ্ছে তো 1 কে রেখে দিলাম, তো 1 কে তুমি ভাগ করে দিচ্ছ ইনফাইনাইট রেজিস্ট্যান্স দিয়ে, তাহলে কি হয়ে গেল? জিরোই আসে জিরো হয়ে গেল। তাহলে এটা 1। তাহলে 1 মানে কি? ইনপুটে যা দিব আমরা আউটপুটে তাই তাই পাবো পাবো। তাহলে এই জন্য এটার নাম কি হয়ে গেল? এটার নাম হয়ে গেল তোমার ভোল্টেজ ফলোয়ার ভোল্টেজ ফলোয়ার। ভোল্টেজ ফলোয়ার হইলে এটার অ্যাপ্লিকেশনটা কি, কোথায় আমরা এটাকে ইউজ করব? এটাকে বলা হয়, এটা আরেক নাম হলো বাফার। কি নাম? বাফার এমপ্লিফায়ার। বাফার ধরো একটা মাইক্রোপ্রসেসর আছে, হ্যাঁ, এটা একটা মাইক্রোপ্রসেসর। এখন মাইক্রোপ্রসেসরের যে পিন গুলো আছে সেই পিন গুলো থেকে তুমি যে কারেন্ট ড্র করতে পারবে সেই কারেন্টের ভ্যালু হবে হলো সে 5 ন্যানো এম্পিয়ার। ঠিক আছে? তাহলে 5 ন্যানো এম্পিয়ার দিয়ে এই পাশের কোন সার্কিটকে কি ড্রাইভ করা যাবে? না না স্যার যাবে না। সেই জন্য এখানে আমরা কি করব? একটা বাফার দিব। বাফার, এই একটা বাফার দিয়ে দিলাম। তাহলে বাফার দেওয়ার পরে এখন কি হবে? এই বাফার, এটার ইন্টারনাল রেজিস্ট্যান্স কিন্তু অনেক বেশি, বুঝতে পেরেছো? জি স্যার এখন ইন্টারনাল রেজিস্ট্যান্স আরো বেশি হয়ে যাবে। কেন? তুমি তো ওই যে ফিডব্যাক এর ভ্যালু যদি হিসেব করে দেখো, অনেক বেশি, প্রায় ইনফিনিটি হয়ে যাবে এই পয়েন্টের রেজিস্ট্যান্স। তাহলে এখান দিয়ে কারেন্ট কতটুকু যাবে? ওই 2 ন্যানো এম্পিয়ারও যাবে না, আরো কম যাবে। আর এবার এটার আউটপুট কেমন? আউটপুট রেজিস্ট্যান্স কি কম না বেশি? অপ এম্পিয়ার কম কম, 75। কম আর ওর ভ্যালু উইদাউট ফিডব্যাক এলো 75 ওহম। তাহলে এখন ফিডব্যাক দিয়ে, ঠিক আছে, জি স্যার আরো কমে গেছে। তাহলে এইবার এখান থেকে চাইলে তুমি 200 মিলি এম্পিয়ারও ড্র করতে পারবে। এখন এখানে তুমি এলইডি টেলইডি যাই লাগাও, ধরো এখন একটা এলইডি এখানে একটা লাগিয়ে দিয়েছো, ঠিক আছে, ইভেন ভোল্টেজ চাইলেও তুমি চেঞ্জ করতে পারো, এখানে ভোল্টেজের লেভেল আলাদা হয়ে যাবে। এখন এখানে একটা এলইডি দিলাম, তাহলে মাইক্রোপ্রসেসর যখন তোমার এখানে এলইডিটাকে অন করতে চাবে তখন সে এখানে কি দিবে? 1 দিবে।
1 মানে 5 ভোল্ট, জি স্যার। তাহলে এই 5 ভোল্ট এখানে 5 ভোল্টই আসবে, কিন্তু এখানে একটা আইসোলেশন হয়ে গেল, তাই না? জি স্যার। মাইক্রোপ্রসেসরের সাথে লোডের সাথে একটা আইসোলেশন হয়ে গেল। তাহলে এরকম আইসোলেশন প্রডিউস করার জন্য এই বাফার এমপ্লিফায়ার ইউজ করা হয়, ভোল্টেজ ফলোয়ার ইউজ করা হয়, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, এরপরে আমরা ইনভার্টিং এমপ্লিফায়ার পড়বো। দেখো এই এমপ্লিফায়ারের দিকে তাকাও দেখি, এই যে এটা। এবার সিগন্যাল সোর্সটাকে, ইনপুট ভোল্টেজটাকে আমরা কি নন ইনভার্টিং এর সাথে দিয়েছি? না স্যার। না স্যার, ইনভার্টিং ইনভার্টিং এ দিয়েছি। বলতে পারো স্যার রেজিস্ট্যান্স যে আছে, হ্যাঁ রেজিস্ট্যান্স তো থাকতেই হবে, তা না হলে নেগেটিভ ফিডব্যাক তো অ্যাপ্লাই হবে না। কারণ আমরা নন ইনভার্টিং এও নেগেটিভ ফিডব্যাক অ্যাপ্লাই করব, ইনভার্টিং এও নেগেটিভ নেগেটিভ ফিডব্যাক ফিডব্যাক, অ্যাপ্লাই করব। ঠিক আছে? তাহলে স্যার। রেজিস্ট্যান্স দুইটা আমার লাগবেই। এখন সোর্সটাকে আমি আগে যেখানে ছিল সেখান থেকে সরিয়ে এখানে নিয়ে এসেছি, সেই জন্য এটার নাম এখন কি হয়ে যাবে? ইনভার্টিং এমপ্লিফায়ার, ঠিক আছে? জি তাহলে স্যার। এই যে বইয়ে এইটা ফিডব্যাক যদি বুঝতে চাও তাহলে এই যে এখান থেকে চলে আসতে হবে, এই এটার থেকে আমরা ফিডব্যাকটা বুঝে নেই। দেখো, আর আমার সার্কিটটা এখানে ড্র করেছে, এই যে একই সার্কিট, দেখো এখানে যে সার্কিটটা আছে এটা একই সার্কিট, তাই না? সেম সার্কিট না? জি স্যার, একই। একই সার্কিট। তাহলে আগে এটা বুঝে নেই আমরা। এটা হলো কি, এটা হলো মাইনাস টার্মিনাল, তাহলে এখানে হবে V2, তাই না? জি স্যার। এটা হলো প্লাস টার্মিনাল, সেই জন্য এখানে হবে V1। এখানে তুমি যদি এখন একটা এই KCL চিন্তা করো, এখান দিয়ে যেই কারেন্টটা আসতেছে এটা হবে I ইন, এখান দিয়ে যেটা যাবে সেটা বায়াস কারেন্ট না, এখান দিয়ে যেটা যাবে সেটা কি কারেন্ট? বায়াস কারেন্ট। বায়াস কারেন্ট। তাহলে বায়াস কারেন্টকে এখানে যেটা দিল সেটাকে বললো IB, আর এখান দিয়ে যেটা যাচ্ছে IB1, ঠিক আছে? আর এখানে হলো তোমার ইনপুট। এখন এটাকে আমরা যদি ফিডব্যাকের কনসেপ্টে আনি, যে এখানে দেখো কি আছে, এইটাকে রিঅ্যারেঞ্জ করে এইভাবে লেখা যায়। আমরা একটু স্টেপ বাই স্টেপ আগাই না। ইনপুটের একটা টার্মিনাল গ্রাউন্ডের সাথে আছে না, তাই না? জি এই স্যার, যে গ্রাউন্ডের ইনপুটের সাথে। ইনপুটের অপর টার্মিনাল কোথায় আছে? R1 এর সাথে R1 আছে, এর সাথে। আছে R1 এর সাথে। R1 এর আরেকটা টার্মিনাল দুই জায়গায় গিয়েছে, একটা হলো RF এর সাথে আছে, আরেকটা হলো মাইনাসের সাথে আছে। এই যে একটা হলো RF এর সাথে গেল, আরেকটা এই যে মাইনাসের সাথে গেল। জি স্যার। RF এর অপর টার্মিনাল কোথায় আছে? আউটপুটে আছে, এই যে আউটপুটে আছে। আউটপুটে কি লাগানো আছে? একটা লোড লাগানো আছে। আর লোডটা কোথায় গিয়েছে? অপর টার্মিনাল গ্রাউন্ডে গেছে। Ground. এখন এই সব গ্রাউন্ড চাইলে আমরা এরকম করে দিতে পারি না? জি স্যার। তাহলে এখানে দেখো এই সার্কিট সেম, কিন্তু এটার থেকে বোঝা যাবে ফিডব্যাক, এটার থেকে সহজেই ফিডব্যাক বোঝা যাবে না। কেউ ভাববে ফিডব্যাক আমরা এরকম কিভাবে আসে। তো এবার ফিডব্যাক দেখো তো, এই যে আউটপুট ভোল্টেজ এখানে কি অ্যাপ্লাই হলো কিনা, এই যে এই নেটওয়ার্ক এটার মধ্যে অ্যাপ্লাই হলো কিনা? জি স্যার। জি স্যার। হলো। তো বলতে পারো যে এখানে কতটুকু আছে? এখানে একটা রেজিস্ট্যান্স আছে, হলো এই জায়গায় যেটা আছে সেটা হলো তোমার ইনফিনিটি ওপেন সার্কিট, কিন্তু এই পাশে তো রেজিস্ট্যান্স আছে না? জি স্যার। আচ্ছা, এখানে যে ভোল্টেজ তৈরি হবে, এখানে যে ভোল্টেজ তৈরি হবে, সেই ভোল্টেজ কি এখন আসবে না? কেন আসবে না? কারণ এখন কিন্তু সিরিজে নাই, এখন আছে প্যারালালে, ঠিক আছে? এই যে এখান দিয়ে জি যেই স্যার, কারেন্ট প্যারালালে তুমি চলে দেখো, আসে। এই যে এখান দিয়ে কারেন্ট, এই দুইটা কারেন্ট ব্রাঞ্চ কি প্যারালাল না? জি স্যার। প্যারালাল। তাহলে এইটা আমরা নাম কি দিব? ভোল্টেজ Voltage শান্ট ফিডব্যাক, তাই না? জি স্যার। এটা হবে ভোল্টেজ শান্ট ফিডব্যাক। তাহলে ভোল্টেজ শান্ট ফিডব্যাকের এই সার্কিটটা আমাদের লাগবে। হ্যাঁ, এই যে এখন যা স্টাডি করব সেটার জন্য। আচ্ছা, ধীরে ধীরে আমরা আগাই। প্রথমে যেটা করেছে সেটা হলো ওই যে KCL অ্যাপ্লাই করেছে এখানে বা এখানে যে কোনো এক জায়গায় বলো। ইনপুট সমান কত হইলো বলো তাহলে? IF প্লাস IB, ঠিক না? জি স্যার। জি স্যার। এখন এই IB এর ভ্যালু খুব ছোট হবে। কেন IB এর ভ্যালু খুব ছোট হবে? কারণ bias অপ অ্যাম্পের current তো। ইন্টারনাল, হ্যাঁ বায়াস কারেন্ট, এটা অপ অ্যাম্পের ইন্টারনাল রেজিস্ট্যান্স অনেক বড় হয়। তোমাদের মনে আছে ওই যে আমরা ইনপুট স্টেজে দেখেছিলাম ডিফারেন্সিয়াল এমপ্লিফায়ার প্রথমে ছিল হইলো কমন,
কালেক্টর হিসেবে, তাই না? জি স্যার, কমন কালেক্টরের ইনপুট ইম্পিডেন্স বেশি হয়, আবার কমন কালেক্টরের লোড হিসাবে ছিল কি একটা কমন বেস অ্যাম্পলিফায়ার, তাই না? জি স্যার। এই জন্য এটা খুব বড় হয়। তাহলে এটার ভ্যালু এখানে দিয়ে দিয়েছে, কত দিয়েছে? 2 মেগা ওম। তার মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু হলো 0.5 মাইক্রো এম্পিয়ার। তাহলে এটাকে তুমি যদি নেগলেক্ট করো তাহলে অ্যাপ্রক্সিমেটলি এটা লেখা যায় আইন ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু আইএফ। আচ্ছা, আইন কোথায় আছে বলো, এটা দেখে বলো। আইন আছে হলো এইখানে, তাই না? জি স্যার। আর এই পয়েন্টের ভোল্টেজ কত? ভি2। এই পয়েন্টের ভোল্টেজ কত? ভি ইন। তাহলে এখান দিয়ে যদি আই ইন হয় তাহলে আমি আই ইন ইজ ইকুয়াল টু লিখতে পারি ভি ইন মাইনাস ভি টু ডিভাইডেড বাই R1। আর1। এই যে, ঠিক আছে। এবার আইএফ সমান কত বলো? এই রেজিস্ট্যান্সের এই পাশে কত আছে? ভিও। আর এই পাশে কি আছে? ভি2। তুমি যখন বলতেছো যে কারেন্ট এদিকে যাচ্ছে, তার মানে এটাকে বড় ধরছো, তাহলে জি ভি2 স্যার। মাইনাস VO। হ্যাঁ V2। এই, ঠিক আছে। এখন এটাকে কি করলাম? এইটা তো আমরা জানি নাকি? এটা ওই যে ডিফারেন্সিয়াল যেটা। জি স্যার। হ্যাঁ, ডিফারেন্সিয়াল। তাহলে ডিফারেন্সিয়াল কে এ দিয়ে মাল্টিপ্লাই করে আউটপুট পেয়েছিলাম তো। ডিভাইড করে দিলে ইনপুট এখন বলো এখানে তোমার এই V1 এর মান কত দেখে বলো? 0। 0। তাহলে V1 এর ভ্যালুটা হচ্ছে তোমার 0। তাহলে এটা 0 হইলে V2 এর ভ্যালু কত হয়ে গেল? হ্যাঁ, এইটা এখানে এনে বসিয়ে দাও, এই যে এই কোশ্চেনের মধ্যে বসিয়ে দাও ওখানে। তাহলে এই যে ভি ইন এবার মাইনাসের সাথে এবার কি হয়ে গেল? এটা প্লাস হয়ে গেল, ঠিক আছে। আর ইকুয়ালস টু ওই পাশে কি ছিল? ভি2 মাইনাস। এই এখন বাকিটুকু নিজেরা রিঅ্যারেঞ্জ করো। পাওয়া গেছে? জি স্যার। এটা আসবেই, এই যে আমি পেন্সিল দিয়ে এখানে করে রাখছিলাম, এখন এখানে সব লেখাটা আসে নাই, কেটে গেছে, বুঝতে পারছো? তাহলে এটা আসবেই। তোমাদের ক্লাস আছে নাকি? না স্যার। নেক্সট ক্লাস? আচ্ছা, আমি ছেড়ে দিব, এটা শেষ করে ছেড়ে দেব। তাহলে এটা হলো এক্সাক্ট ভ্যালু। দেখো এখন কি আসছে সামনে? একটা নেগেটিভ সাইন আসছে। তার মানে এখানে ফেজ শিফট আছে। মাইনাস সাইন মানে হলো 180 ডিগ্রি ফেজ শিফট। আর এই মাইনাস সাইনের কারণেই আমরা এখন যে অ্যাম্পলিফায়ারটা পেলাম তার নাম হয়ে যাবে ইনভার্টিং অ্যাম্পলিফায়ার। ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের ইনপুটে 1 ভোল্ট দিলে আউটপুটে ধরো -10 ভোল্ট পাওয়া যাবে যদি গেইন 10 হয়। আচ্ছা, এখানেও আমরা ওই অ্যাপ্রক্সিমেশন টুকু করতে পারি যে এই যে এইটা অনেক বড়, এ আর আই না এ আর ওয়ান, এইটা অনেক বড়। জি স্যার। ঠিক আছে, এই দুইটার তুলনায়, কারণ এ হলো অনেক বড় 10⁵ তাহলে এটা যদি করো তাহলে দেখো এটাকে বাদ দেওয়া যাবে, R1 প্লাস RF কে। হ্যাঁ, তাহলে থাকবে কি? উপরে এ আর এই এ ক্যান্সেল আউট হবে, তাহলে আর এফ ডিভাইডেড বাই R1। এটা আরো সহজ নাকি? জি স্যার। এটার গেইন আরো সহজ। এবার এটাকে তুমি 10 বানাতে চাইলে 10 কে 100 কে বাস 10 হয়ে গেল নাকি? জি স্যার। 100 বানাতে চাইলে 1 কে 100 কে, ঠিক আছে। তাহলে এখানে এইটাকেও তুমি যদি ওই যে ফিডব্যাকের কনসেপ্টে আনতে চাও তাহলে এখানেও তুমি ডিভাইড করো। কোন ইকুয়েশনকে ডিভাইড করতে চাই? এইটাকে ডিভাইড করতে চাই, এটাকে ডিভাইড করতে চাই। কি দিয়ে ডিভাইড করব? R1 প্লাস RF দিয়ে। হ্যাঁ, এইটাকে তাহলে এখানে কত হবে? 1 প্লাস এই যে A R1 ডিভাইডেড বাই এটা, এই যে এইটা আসলো, তাই না? জি স্যার। আচ্ছা, এখন এখানে উপরের যে একটা টার্ম পেলাম RF ডিভাইডেড বাই R1 প্লাস RF,
এইটাকে কে দিয়ে রিপ্রেজেন্ট করলাম, ঠিক আছে? আর এটা তো ছিল ফিডব্যাক ফ্যাক্টর আগের, এই মনে আছে কিনা আমাদের ফিডব্যাক ফ্যাক্টর? জি স্যার বিটা। তাহলে এখানে দেখা যাচ্ছে ইনভার্টিং অ্যাম্পলিফায়ারের জন্য আমাদের যে ইকুয়েশন ছিল সেটা আসছে ঠিকই, কিন্তু সাথে আরো একটা টার্ম চলে আসছে, কে। এটা কেন আসছে? কারণ নন ইনভার্টিং এর চাইতে ইনভার্টিং এ গেইনটা আর একটু কম হয়, বুঝতে পেরেছো? তাহলে কেন কম হবে দেখো, কে এর মান কত ধরেছো? এই যে এটা, এই ভ্যালুটা কি একের চাইতে ছোট না? জি স্যার। ঠিক না? আর নন ইনভার্টিং এ কেটা ছিল না, মাইনাস সাইন তো ছিল না নন ইনভার্টিং এ, কেটাও ছিল না, ঠিক আছে? তাহলে এখন কে চলে আসলো একটা ওয়ান এর চাইতে ছোট টার্ম, তাহলে ইনভার্টিং এর জন্য গেইনটা কি হলো, একটু আর একটু কমে যাবে। কমে গেল। তাহলে এইটাকে তুমি যদি সিঙ্গেল লাইন ডায়াগ্রাম দিয়ে রিপ্রেজেন্ট করতে চাও, তো এরকম সামনে একটা কে দিয়ে দিতে হবে। কেন? দেখো, কে দিয়ে দিলে তোমার ওই যে শেষে কে দিয়ে মাল্টিপ্লাই হবে, এখান থেকে যে সিগন্যালটা যাবে। হ্যাঁ, এই কোথায় জানো ইকুয়েশনটা, উপরে, এই যে এটা। এরকম হয়েছে। আচ্ছা, এইটাকেও তুমি যদি চাও ওই যে ইসের রেসপেক্টে লিখতে পারো, বিটা এফ সমান হইলো কি 1 বাই কে বাই এত। দেখো এই যে এখানে কি আসবে, এটারে নিচে নিয়ে আসলে এফ না, ধরে এফ সমান হইলো মাইনাস কে বাই বিটা, বিটা। কে বাই বিটা, কে বাই বিটা। তো এটা কি হচ্ছে এ বিটা অনেক বড় ভ্যালু বলে হচ্ছে 1 কে নেগলেক্ট করা হয়েছে? সম্ভবত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিকই, রাইট, ঠিক। এই যে এ বিটা, এটা 1 কে নেগলেক্ট করলে তাহলে তোমার কি হচ্ছে, এ কেটে যাচ্ছে কে বাই বিটা। হ্যাঁ, তাহলে কে বাই বিটা, এখন বিটা এর ভ্যালু আর কে এর ভ্যালু তুমি যদি বসাও, তাহলে আবার ওই আগের ভ্যালুটাই পাওয়া যাবে। ইনভার্টিং ইনপুট টার্মিনাল এট, আচ্ছা আজকে আর পড়াবো না, আমি এখন অ্যাটেন্ডেন্স দিব তোমাদের। হ্যাঁ, তোমাদের কোশ্চেন টোশ্চেন থাকলে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করো। আমি শেয়ারিং স্টপ করে দিচ্ছি, আজকের মতো এই পর্যন্তই। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ।